গল্প শত্রু শত্রু খেলা। লেখনীতে মেঘা শুভাশ্রী। সূচনা পর্ব। দ্বিতীয় সিজন। মাত্র 10 মিনিট দেরিতে আসায় ক্লাসে প্রবেশ করতে দেয়নি প্রিয়াকে। গম্ভীরমুখ দাম্ভিক কলেজের নতুন লেকচারার সৌরভ ফায়াজ। এসেই প্রথম দিনেই তার উপর চড়াও হয়েছে। তাও এই লেকচারার যেন তেন কেউ নন, স্বয়ং তার একমাত্র বিবাহিত বর। প্রবেশ করার পূর্বেই গম্ভীর গলায় ধমকে বলে উঠেন, যার টাইমিং সেন্স নেই, সে আর যাই হোক আমার ক্লাস করার মতো স্টুডেন্ট নয়। প্লিজ আপনি আসতে পারেন। সে যেন অষ্টম আশ্চর্যজনক কিছু দেখছে। কথায় নিজের বউকে সাহায্য করবে তা না, উল্টো এতগুলো স্টুডেন্টের সামনে তার ইজ্জতের ফালুদা বানাচ্ছে। দরজার সামনে এখনো থম মেরে দাঁড়িয়ে আছে সে। তার তো বিশ্বাসই হচ্ছে না। রাহি, নীল, শ্রাবণ, লুবনা এরা তো রীতিমতো বিষম খাচ্ছে তাদের জামাইবউয়ের কাণ্ড দেখে। সবাই তার দিকে তাকিয়ে কেমন মিট মিট করে হাসছে। রাগে তার মেজাজ তিরিক্ষি হয়ে আছে। ইচ্ছে করছে সৌরবিদ্যুতের মাথার সব চুল ছিঁড়ে দিতে। লোকটা আসলেই বেশ ধূর্ত। গত দুদিনের শোধ তুলছে তার থেকে। অবশ্য তার দোষটা কথায়? সব দোষ তো ওই সৌরবিদ্যুতের। সে কি ইচ্ছে করে করছে? তার জন্য এই অবস্থা এখন। দুদিন আগের কথা। ফেনী শহরের কনভেনশন হলে বিশাল আয়োজন করা হয়েছে। প্রিয়া সৌরভের রিসিপশন অনুষ্ঠান। চারদিকে হইচই আর অতিথিতে গম গম করছে। পরিচিত আর স্বল্প পরিচিত অতিথিদের মিলন মেলা। আনোয়ার বিমূর্তায় আচ্ছন্ন। মেয়েটা সদ্য 18তে পা দিয়েছে। এখনো বাচ্চা তার কাছে। অথচ সে আবার নাকি বাচ্চার মা হবে। 3 মাস আগে সে নিজেই সৌরভের হাতে তুলে দিয়েছিল। তার বাবা শয্যাশায়ী। তার উপর আর্দ্রের উপস্থিতি তাকে ভীষণভাবে অস্থির করে তুলছিল। শুধু এই জন্য মেয়েটাকে তাড়াহুড়ো করে সৌরভের হাতে তুলে দিয়েছে। কিন্তু তখন কথা ছিল মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে 1 বছর পর ঘটা করে আবার অনুষ্ঠান হবে। কিন্তু বিধিবাম, মাত্র বিয়ের 3 মাসের মধ্যে রিসিপশনের আয়োজন করতে হচ্ছে। মেয়েটা 3 মাসের অন্তঃসত্ত্বা। তাই তো তড়িঘড়ি বিশাল অনুষ্ঠানের আয়োজন চলছে। বাচ্চা হওয়ার পর রিসিপশন অনুষ্ঠান করলে ভালো দেখাবে না। বিয়ের সময় সে যৎসামান্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছিল সবকিছু। কিন্তু এত দ্রুত আবার বিয়ের অনুষ্ঠান হবে সে কশ্চিনকালেও ভাবেনি। দৃশ্যগুলো তার মানসপটে ভেসে উঠল করুণভাবে। মেয়েটা এখনো কলেজের গণ্ডিও পার হয়নি। তার ভুলের জন্য মেয়েটা আজ ভুক্তভোগী। মাসুদ আর নাজমা ছেলের বউকে ঘরে তোলার জন্য আর্জি করেন। আনোয়ারও নিরুপায়। মেয়েটা অন্তঃসত্ত্বা। তাই তো তাদের হাতে হ্যাঁ মেলান। প্রিয়ার শরীরের কথা চিন্তা করে মাসুদ খুব বেশিক্ষণ ফুলের মঞ্চে বসাননি। ছেলের বউয়ের জন্য আলাদা একটা রুম রেখেছেন, যাতে শান্তিতে বিশ্রাম নিতে পারেন। সৌরভ বেশ খুশি ছিল বাবার এমন চিন্তা ভাবনায়। অতিথিদের খাওয়ার পর্ব শেষ হলেই প্রিয়াকে বাসায় নিয়ে আসা হয়। শোভা আর আলিশবা মিলে সৌরভের পুরো কামরা ফুল দ্বারা সজ্জিত করেছে। নিজের বাগানের সতেজ ফুল। যেন কামরা নয়, পুরোদস্তুর ফুলের বাগান। গৌরবও তাদের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু আলিশবা চোখ রাঙালো। তুমি ভাসুর হয়ে ছোট ভাইয়ের কামরা সাজাবে। কিন্তু কে শুনে কার কথা? শোভা, আলিশবাকে পাশে দাঁড় করিয়ে গৌরব, পরশ, সানি, রকি মিলে সাজিয়েছে পুরো কামরা। অথচ সবার কাছে নাম ভেসে বেড়াচ্ছে শোভা আর আলিশবা সাজিয়েছে। প্রিয়াকে আগেই কামরায় রাখা হয়েছে। সৌরভ প্রবেশ করতে চাইলেই দরজার অভিমুখে পুরো গ্যাং তাকে আটকে রাখে। শোভা, আলিশবা, গৌরব থেকে শুরু করে তার বন্ধুরা। সৌরভ তপ্ত নিঃশ্বাস ছাড়ে। এরা বন্ধু নাকি শত্রু তার? তাও গুনে গুনে 50,000 টাকা। নিজের কামরা, নিজের বউ, অথচ এদের খরচাপাতি না দিলে প্রবেশ করতে দিবে না। এই দিন দেখারও বাকি ছিল। প্রথমে নিশ্চুপ দাঁড়িয়েছিল। শেষে দর কষাকষি করে 50 থেকে 35,000 গিয়ে চূড়ান্ত হলো। সৌরভ ভারাক্রান্ত মনে নিজের রুমে প্রবেশ করল। 35,000 টাকা গচ্ছা গেল তার। আহারে, কতগুলো টাকা তার! সৌরভ নিজের কক্ষে প্রবেশ করে ভিমরি খেল প্রথমে। প্রিয়ার বেশভূষা দেখে থম মেরে দাঁড়িয়ে আছে। এটা কি দেখছে সে? সত্যি এটা তার রুম তো? তাহলে তার লাল টুকটুক বৌরূপে সজ্জিত বউটা গেল কই? গলা খাকারি দিল প্রিয়ার উদ্দেশ্য। প্রিয়া ভাবলেশহীন বসে আছে খাটের এক কোণে। সৌরভ পায়ের কদম বাড়িয়ে প্রিয়ার কাছে আসলো।
কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই প্রিয়া তার আগেই গম্ভীর গলায় জবাব দিল, আপনার জন্য একটা বালিশ আর একটা কাঁথা আলাদা করে রেখেছি। হয় নিচে ঘুমান, নয়তো বারান্দায় কিংবা অন্য কোথাও। তবে বিছানায় ঘুমানোর ব্যর্থ চেষ্টা করবেন না। সৌরভ ভূত দেখার মতো চমকে উঠল। এটা তার বউ নাকি রাক্ষসী রানী কটকটি? তার বিস্মিত আখিজোড়া। তার বউ বিয়ের পোশাক খুলে খাটের এক কোণে ফেলে রেখেছে। মুখে কিঞ্চিত পরিমাণ সাজসজ্জা নেই। গায়ে সাধারণ একটা টপস আর প্লাজো পরিহিত। উসখুস চুলগুলো খোলা ছেড়ে দিয়েছে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে। সে আরো দুকদম এগিয়ে এলো প্রিয়ার কাছে। কিন্তু যা ঘটল সে ভাবতেও পারেনি। তৎক্ষণাৎ প্রিয়া বালিশের নিচ থেকে চকচকে একখানা ছুরি বের করল। তার দিকে তাক করে বলল, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আপনি যদি আর 1 ইঞ্চি পা আগান, তবে আপনার পায়ের আঙ্গুলের 1 ইঞ্চি কেটে বাইরের ওই কাকগুলাকে খাওয়াবো। সৌরভ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি দোষী বউ তার! কিন্তু সেও কম কিসে। চোখের কোণে ঈষৎ জল। মুখে মিছে কান্নার ভাব। দুঠোঁট উল্টালো। গলার স্বর করল অতি নমনীয়। বারবার নাক টেনে ফ্যাস ফ্যাসে গলায় বলল, এত নিষ্ঠুর কেন তুমি প্রিয়ারানী? স্বামী হিসেবে কি আমি খুব খারাপ? তুমি তো আমার একটা মাত্র বউ। এটা আমাদের দ্বিতীয় বাসর রাত। আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমার সাথে অন্যায় করছো ভীষণ। প্রিয়া কিঞ্চিত নড়ে বসল। স্থির দৃষ্টি দিল। সে নিশ্চুপ বুঝার চেষ্টা করছে সৌরভের মতলব খানা কি। প্রিয়ার নিশ্চুপতা দেখে সৌরভ কিছুটা সাহস পেল। তড়িৎ বলে উঠল, আমি শুধু তোমাকে জড়িয়ে ঘুমাবে। বিশ্বাস করো বউ, আর কিছুই করব না। প্রিয়া ঈষৎ হাসল। দ্বিতীয়বার সৌরবিদ্যুৎকে সে বিশ্বাস করবে? না, কিছুতেই না। তাকে বিশ্বাস করে আজ তার কাল হয়েছে। না চাইতেও আজ সে মা হতে যাচ্ছে। আর যাই হোক, ভুল করে এর ফাঁদে পা দিবে না। সে বিছানা থেকে নেমে পড়ল। স্বল্প মিউজিকে তার মোবাইলে একটা হিন্দি গান প্লে করল। টিপ টিপ বরসা পানি, পানি ছে আগ লাগাই, আগ লাগি দিল মে তো। ইশারায় সৌরভকে কাছে ডাকল। প্রিয়ার এভাবে ইশারার সংকেত আবার রোমান্টিক হিন্দি সং। সৌরভের মনে লাড্ডু ফুটল। অবশেষে তার বউকে পটাতে পেরেছে। প্রসন্ন মনে বউয়ের সামনে গিয়ে দাঁড়ালো। উচ্ছ্বসিত মুখশ্রী তার। খুশি যেন উপচে পড়ছে বক্ষপিঞ্জরেও। প্রিয়া সৌরভের এক হাত চেপে ধরল। তাকে ধীরে ধীরে কাছে টানল। সৌরভ যেন আনন্দের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। নিঃশ্বাসের গতিবেগ উঠানামা করছে তীব্র গতিতে। এত রোমান্টিক তার বউ। আহ, কি দারুণ মুহূর্ত! সেও বউকে জড়িয়ে ধরল। দুজনের মাঝে দুজন হারিয়ে যাচ্ছে। নাকের সাথে নাক ঘষছে সৌরভ। দুহাতে আঁকড়ে ধরে দুজন ঘূর্ণির মতো ঘুরছে। কিন্তু আচমকা সৌরভ খেয়াল করল সে দরজার বাইরে চলে এসেছে। পুরাই থ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল! সে আবার পা বাড়ানোর আগেই দরজায় খিল লাগানোর শব্দ তার কর্ণকুহরে পৌঁছালো। থম মেরে বসে আছে সে। এটা কি ছিল? বউ তাকে রোমান্সের নামে ধোঁকা দিল। দরজার ওপাশ থেকে প্রিয়ার খিলখিল হাসির শব্দ শোনা গেল। দরজায় করাঘাত করল বার কয়েক। কিন্তু প্রিয়ার কোনো জবাব এলো না। সত্যিই, তার এখন মেঝে বসে হাপা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। কি ধৃবাজ বউরে তার! এত জ্বালা কেউ সইবে না। সে নিতান্ত ভদ্র ছেলে বলে বউয়ের জ্বালা সয় নিচ্ছে। ব্যর্থ হয়ে বসার ঘরের দিকে পা বাড়ালো। কিন্তু অতিথি পরিপূর্ণ হয়ে আছে পুরো ঘর। লজ্জায় কাচুমাচু করছে। যাবে কোথায় এখন? শেষে বাধ্য হয়ে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের কোণের বেঞ্চিতে বসে আছে। রাগে গোজগোজ করছে। এই বউকে সে একদমই ছাড়বে না। কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবে। প্রত্যুষের আলো ফুটতে গৌরব ছাদে এলো। বেঞ্চিতে সৌরভকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই ক্ষীণ গলায় ভাইকে ডাকল। কিন্তু সৌরভ গভীর নিদ্রায় আচ্ছন্ন। গৌরব ভাইয়ের চোখে মুখে পানি ছিটালো। পানির শীতল স্পর্শে সৌরভ পিটপিট করে তাকালো। মাথার উপরে খোলা আকাশের জায়গায় ভাইয়ের মুখ দেখে চমকে উঠল। তড়িঘড়ি উঠে বসল। নিজেকে স্থির করল। ভাবটা এমন নিল, যেন সে মাত্রই ছাদে এসেছে। গৌরবের দিকে তাকিয়ে মুচকি হাসল। কোমল গলায় বলল, ভাই তুই এখানে? এত সকালে ছাদে আসতে গেলি কেন? গৌরব ভ্রুক্ষেপহীন। সে ভাইয়ের আবোল তাবোল বকবক শুনছে। ভাইয়ের গতিবিধি বুঝতে পেরে অধরকোণে বক্রহাসি ফুটল। এক ভ্রু উঁচিয়ে ঠাট্টারোচ্ছলে বলল,
প্রিয়া বুঝি তোকে রুম থেকে বের করে দিয়েছে। আহারে, কত কষ্ট তাই না ভাই? সৌরভের মুখশ্রী মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু নিজেকে শক্ত খোলসের আবরণে থাকা কঠিন ব্যক্তিত্ববান পুরুষ প্রমাণ করতে চাইল। ভাইয়ের কাছে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। জবাবে বলল, মোটেও না, প্রিয়া কেন আমাকে বের করবে? কি সব বলছিস তুই, ভাই? প্রিয়া এমন মেয়ে নয় যে নিজের স্বামীকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার বউ অনেক ভালো। ওহ, তাই হতে পারে, কিন্তু তুই এখানে ঘুমাচ্ছিস কেন? এসেছিলাম ছাদে একটু নিজেকে রিল্যাক্স করতে। বাসায় ঘুম আসছিল না, লোকজনে কেমন গিজগিজ করছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। গৌরব ভাইয়ের কথা শুনে নিজ মনে হাসল। তার ভাইয়ের বেশ উন্নতি হয়েছে, আজকাল গুছিয়ে মিথ্যা বলা শিখে গেছে। সে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। অধরকোণে ঈষৎ হাসি ঝুলছে। সে ওয়ার্ক আউট করছে, আর চোখে আবার ভাইকেও দেখছে। উচ্চস্বরে মুখে একটা গান বিড়বিড় করছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সৌরভ ভাইয়ের অদ্ভুত গান শুনে বিষম খেল। এটা তার ভাই তো, বেসুরো গলায় কি সব গান গাইছে। ছি, সে আর বসল না, গট গট করে ছাদ থেকে নেমে পড়ল। রুমে এসে বেশ অবাক হলো। প্রিয়া রুমে নেই। সে শান্তির নিঃশ্বাস ছাড়ল। কে বলেছিল এমন রঞ্চণ্ডীকে বিয়ে করতে? তার জীবন কয়লা কয়লা করে দিল এই বউ। বিছানায় দপ করে শুয়ে পড়ল। সারারাত মশার কামড়ে ভালো করে ঘুম হয়নি তার। বিছানায় শোয়ার 10 মিনিটের মধ্যে তার চোখে রাজ্যের ঘুম নামল। আহ, শান্তি। শরতের উষ্ণময় দিন। মাঠে ঘাট উত্তপ্ত, কিন্তু সকালের বাতাসে যেন বেশ শীতলতা। আকাশ জুড়ে পুঞ্জীভূত রাশি রাশি মেঘমালা। কলেজের করিডোরের পাশে লাগানো বড় বড় বৃক্ষরাজি, তাই শীতল পরশে নিজেকে প্রসন্ন করছে। ধ্যানজ্ঞান জুড়ে প্রকৃতির স্নিগ্ধতায় আচ্ছন্ন প্রিয়া। কিন্তু ঘোর লাগা প্রকৃতির মুগ্ধতা তার বেশিক্ষণ টেকসই হল না। তার আগেই এক তিক্তস্বরের আওয়াজ ভেসে এলো কর্ণকুহরে। এই যে আঞ্জুমান আরা প্রিয়া, আপনার হাওয়া খাওয়া শেষ হলে ক্লাসে আসতে পারেন। 10 মিনিট দেরি করেছেন, সেজন্য বাইরেও আপনাকে 10 মিনিট দাঁড় করিয়েছি। প্লিজ ক্লাসে আসুন। এবার যদি আপনার টাইমিং সেন্স নিয়ে শুভবুদ্ধির উদয় হয়। প্রিয়া মূর্ছিত হল। মর্ম যাতনায় দগ্ধ হল তার বক্ষপিঞ্জর। সৌরভ তাকে এভাবে অপমান করছে, তাও পুরো ক্লাসের সামনে। বেশ কিছুক্ষণ সে সৌরভের মুখাবয়বের দিকে তাকিয়েছিল, কিন্তু সৌরভ যেন এক অচেনা পুরুষ। সে একবারও তার দিকে ফিরে তাকায়নি, যেন প্রিয়া নামক মানুষটাকে চেনেই না। তপ্ত শ্বাস ছাড়ল সে। তার জামাই সত্যিই নিষ্ঠুর। সে আলগোছে ক্লাসের শেষের বেঞ্চে গিয়ে বসল। কিন্তু তার 2 সেকেন্ড পর আবার এক ঝাঁঝালো স্বর ভেসে এলো। আঞ্জুমান আরা প্রিয়া সামনের বেঞ্চ খালি রেখে পিছনে কেন বসেছেন? পড়া ফাঁকি দেওয়ার জন্য। সামনে এসে বসুন। প্রিয়া যেন অথৈ জলে পড়েছে। সুযোগ পেয়ে এভাবে হেনস্থা করছে। তার দিকে ক্লাসের সব স্টুডেন্টদের উৎসুক দৃষ্টি। কেমন করে সবাই তাকিয়ে আছে। লজ্জায় মর অবস্থা। নিরুপায় প্রিয়া অগত্যা সামনের বেঞ্চিতে বসল। সৌরভ হোয়াইট বোর্ডে হাইয়ার ম্যাথ লিখছে। প্রথম ম্যাথ করেই প্রিয়ার দিকে তাকালো। গম্ভীর স্বরে বলল, প্রথম ম্যাথ আমি আপনাদের করে দেখালাম। প্রশ্নের দ্বিতীয় ম্যাথটা বোর্ডে করে দেখান তো আঞ্জুমান। একই নিয়ম, শুধু সংখ্যাটা পরিবর্তন হবে। বেঞ্চ থেকে বেরিয়ে আসুন। প্রিয়ার এবার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মুখে কোনো রা নেই। শরীর থরথর করে কাঁপছে। নিজ মনে দোয়া পড়ছে এমন ভয়ঙ্কর জামাই কাউকে না দিক। বসা থেকে উঠে দাঁড়ালো। ত্রস্ত পায়ে এগিয়ে এলো বোর্ডের কাছে। হাতে ব্ল্যাক পেন নিতেই সৌরভ তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, ভয় পাচ্ছেন আঞ্জুমান? ঠিক আছে, না পারলে রেখে দিন। আপনি বেঞ্চে গিয়ে বসুন। প্রিয়ার যেন কাটা গায়ে নুনের ছিটা পড়ল। শক্ত হাতে কলম ধরল। নিজেকে প্রমাণ করতে বোর্ডে পুরো ম্যাথ করে তবেই ক্ষান্ত হল সে। অধরকোণে ঈষৎ বক্রহাসি তার। সৌরভের দিকে তাকিয়ে বলল, স্যার, ভেবেছিলেন হয়তো আমি এই অঙ্ক করতে পারবো না, তাই না? সৌরভ মুচকি হাসল। হোয়াইট বোর্ডে পূর্ণদৃষ্টি তার। তাচ্ছিল্যের সুরে বলল, একটা ম্যাথ পারলে যে আপনি ভালো ম্যাথ পারেন, তা কিন্তু প্রমাণিত হয় না। আপনার বোর্ডে করা ম্যাথে কিন্তু ভুল আছে একটা। যাই হোক, আশা করছি নেক্সট টাইম আরো ভালো করবেন। প্রিয়া আর দাঁড়ালো না। এত অপমান হজম হলো না তার।
দ্রুত পায়ের কদম বাড়িয়ে নিজের বেঞ্চে গিয়ে বসল। তার কিছু সময় পর সৌরভের ক্লাস শেষ হলো। সৌরভ যাওয়ার পর রাহি, লুবনা ছুটে এলো। দুজনের অবাক দৃষ্টি। রাহি ইশারায় বলল, কি ব্যাপার বলতো, তোদের কি ঝামেলা চলছে? প্রিয়া হতভম্বের মতো বসে আছে। জবাবে কি বলবে মাথায় আসছে না। মুখে ঈষৎ হাসির রেখা টানল। শুধু মাথা এপাশ ওপাশ করে নাড়িয়ে জবাবে না বলল। লুবনা শুধু ভাবছে, এদের সাপে নেউলে সম্পর্ক কখন ঠিক হবে। ক্লাস শেষে বন্ধুদের সাথে বের হয়েছে প্রিয়া। কলেজ ফটকে আসতেই সৌরভের বাইক দেখতে পেল। সে দেখেও না দেখার ভান করল। সৌরভ তার পাশে বাইক দাঁড় করালো। আলগোছে বলে উঠল, বাইকে উঠো। প্রিয়ার রক্তিম দুচোখ, রাগে চোয়াল শক্ত হয়ে আছে। ক্লাসে এত হেনস্থা করে এখন তাকে আধিক্যেতা দেখানো হচ্ছে। সে মুখ ফুটে কিছুই বলল না। উল্টো সামনের দিকে তার পায়ের কদম বাড়ালো। সৌরভ তার বাইক ধীরগতি করল। সেও প্রিয়ার কদমের সাথে নিজের বাইক চালাচ্ছে। প্রিয়া পায়ের কদম আরও দ্রুত করল। সৌরভ তার বাইকের গতি তার সাথে বাড়ালো। শেষে না পেরে প্রিয়ার সামনে গিয়ে বাইক দাঁড় করালো। সৌরভ শেষবারের মতো জিজ্ঞেস করল, বাইকে উঠবে নাকি কোলে করে উঠাবো? প্রিয়া দায়সারা জবাব দিল, উঠব না। সৌরভ আর কিছু ভাবল না। প্রিয়াকে পাছা কোলে করে বাইকে উঠালো। প্রিয়া নামতে চাইলে রক্তিম চোখে তাকালো। দুহাতের বাহুডোরে আবদ্ধ করে রাখলো বেশ কিছুক্ষণ। তারপর কানের কাছে ক্ষীণস্বরে বলল, ঝগড়া করার জন্য আমাদের বেডরুম আছে। রাস্তাঘাট ঝগড়া করার উপযুক্ত স্থান নয়, ম্যাডাম। প্রিয়ার আগে গোজগোজ করছিল। কিন্তু সৌরভের ছাউনি ছিল ভাবলেশহীন। যেখানে রাগ অভিমান নয়, ছিল এক অধিকারময় ভালোবাসার অটুট বন্ধন। কেমন নেশাক্ত আখিজোড়া। সে বেশিক্ষণ তাকালো না। চুপচাপ বসল বাইকের মধ্যে। সৌরভ বাইকের গ্লাসে প্রিয়ার ভাবাবেগ বুঝার চেষ্টা করছে। যদিও মুখশ্রী তার হিজাবে আবৃত, কিন্তু চোখজোড়ায় রণচণ্ডীর ভাব পুরো দৃশ্যমান। নিশ্চিত্তে হাসল। বউ মানুষ এরকম একটু আধটু রাগ করা ভালো। রাগ করা বউদের বৌগত অধিকার। জাম মা, জাম মা। ছোট দুশব্দই দীর্ঘক্ষণ ধরেই উচ্চারিত হচ্ছে ছোট্ট আরাভের মুখে। গৌরব হা হয়ে বুঝার চেষ্টা করছে তার 2 বছরের বাচ্চাটা বলছেটা কি। আরাব বসার ঘরে হাতে খেলনা বেলুন নিয়ে খেলছে আর মুখে একটা বাক্যেই বারবার আওড়াচ্ছে। সে আরাবকে নিজের কাছে টেনে নিল। তারপর দুগালে পাপ্পি দিয়ে বলল, কি হয়েছে আমার বাবাইটার? জামুমা জামুমা মানে কি বাবা? নতুন শব্দ শিখছো বাবা? আরাব বাবার কাছে এসে খিলখিলিয়ে হেসে উঠল। তারপর নিজের মাথা ডানে বামে দুলিয়ে আরো দৃঢ়তার সাথে উচ্চারিত করল, জাম মা, জাম মা। গৌরব ছেলের কাণ্ডে হাসল। নিশ্চয়ই তার ছেলে এই শব্দ কোথাও শুনেছে। নয়তো কেউ তাকে শিখিয়েছে। আলিশ বা পিতাপুত্রের কাণ্ড দেখে হাসল। ছেলেকে গোসল করানোর জন্য ডাকল। আরাব তখনও একই বুলি আওড়াচ্ছে। গৌরব আলিশবাকে জিজ্ঞেস করল, জামুমা কি আলিশবা? তোমার ছেলে এই নতুন শব্দ কোথায় থেকে আমদানি করল? আমিও জানি না, মাত্রই শুনছি। আচ্ছা বাদ দাও তো, ছোট মানুষ কত কিছুই তো বলবে। আলিশবা ছেলেকে নিয়ে গেল। কিন্তু গৌরব ভাবুক চিত্তে বসে আছে। এই শব্দের মানে কি? সে ভাবনায় মশগুল। তার সামনে দিয়ে প্রিয়া সৌরভ প্রবেশ করল। কিন্তু সে টেরই পেল না। প্রিয়া ওয়াশরুমে গেল গোসল করতে। প্রায় ঘন্টা খানেক হতে চলল। বের হওয়ার নামই নেই। সৌরভ পায়চারি করছে পুরো রুম জুড়ে। তার একার দুটোই চেপেছে। কিন্তু তার বউটা বের হওয়ার নামই নিচ্ছে না। ধৈর্যহারা হয়ে যাচ্ছে সে। বার কয়েক করাঘাত করল ওয়াশরুমের দরজায়। কিন্তু ফলাফল একই। শেষে না পেরে বউয়ের কাছে আকুতিমিনতি করল, তুমি যে অবস্থায় আছো, সে অবস্থায় ফিরে এসো। আমি আর চাপ নিতে পারছি না। প্লিজ বউ, তোমার কাছে আমার করুণ আকুতি। বেরিয়ে আসো জলদি। আমাকে উদ্ধার করো। নয়তো আমাকে বাধ্য হয়ে এখানেই ছেড়ে দিতে হবে। প্রিয়া সুবর্ণ সুযোগ পেল। তাই অফারটাও লুপে নিল। মিষ্টি স্বরে বলল, ঠিক আছে, আমি বের হচ্ছি। তবে একটা শর্তে। আমি যা বলবো এখন, তা তোমাকে করতে হবে কিন্তু। হ্যাঁ, তোমার সব শর্তে রাজি। তাও জলদি বের হও প্রিয়া রানী। প্রিয়া দরজা খুলে বের হওয়া মাত্রই সৌরভ হুড়মুড় করে ঢুকে পড়ল। প্রিয়া এখনো সেই জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে। নিশ্চিন্তে হেসে উঠল। আচ্ছা জব্দ হয়েছে বেচারা।
যদিও একটু বেশি হয়েছে। তাতে কি? সে গিয়ে দপ করে শুয়ে পড়ল। আহা, শান্তি লাগছে বেশ। সৌরভ তার প্রাকৃতিক কার্য শেষ করে বের হয়ে এলো। দুঠোঁট ফাঁক করে কিছু বলতে যাবে, তার আগেই প্রিয়া বলে উঠল, লেকচারার সাহেব, জানতো ওয়াশিং মেশিনে কাপড় ভেজানো আছে। সেগুলো ধুয়ে বারান্দায় মেলে দিন। সৌরভ হা হয়ে গেল। বউ তাকে আদেশ দিচ্ছে। এই দিনও তাকে দেখতে হলো। সে ঘাড় বাঁকিয়ে বলল, আমি কেন করব? একটু আগে কি প্রমিজ করেছিলেন? মনে করুন তো, লেকচারার সাহেব। আপনি তো আবার এক কথার মানুষ। কথার বরখেলাপ করেন না। সৌরভ কিংকর্তব্য বিমূঢ়। বউ তাকে বেশ ভালো করেই ফাঁসিয়েছে। নিজ মনে ভাবল, এ আর কঠিন কাজ নাকি? খুশি মনে ওয়াশরুমে প্রবেশ করল। কিন্তু ওয়াশিং মেশিনে কাপড়ের বহর দেখে তার আক্কেল গুরুম। তার বউ তো পুরাই ধড়িবাজ। কত বছরের জমানো কাপড় এগুলো। মাথায় হাত রেখে ভাবল কিছুক্ষণ। কিন্তু শেষে ব্যথিত মনে সব কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিল। বউটা এত কাপড় ধুয়ে নির্ঘাত কোমরে ব্যথা করত। সেই কথা চিন্তা করে নিজ থেকেই সব করল। সব কাজ করে একদম হাঁপিয়ে গেছে সৌরভ। প্রিয়ার সাথে ঘেঁষে শুয়ে পড়ল। কানের কাছে মুখ নিয়ে মোলায়েম সুরে বলে উঠল, মাথাটা একটু টিপে টিপে দাও না বউ। প্রিয়ার আরক্তিম দৃষ্টি জোড়া। মুখে কিছু বলল না। অথচ হৃদয় জুড়ে প্রশান্তির ছোঁয়া। ধীরে সুস্থে উঠে বসল। এতেই যেন সুযোগ পেল সৌরভ। আলগোজে নিজের মাথা প্রিয়ার কোলে রাখল। প্রিয়া কিছু বলার জন্য দুঠোঁট ফাঁক করল, কিন্তু তার আগেই সৌরভ বলে উঠল, ঝগড়া করার জন্য পুরো দিন পড়ে আছে। এখন মাথা টিপে দাও তো প্রিয়ারানী। প্রত্যুষের আলো ফুটতেই সূর্যের ঈষৎ আভায় চারদিক প্রস্ফুটিত হল। বারান্দায় জুড়ে চড়ুইদের কিচিরমিচির শব্দে মুখরিত। সূর্যের কিঞ্চিত আভা জানালার পর্দা ভেদ করে ঘুমন্ত প্রিয়ার মুখে এসে পড়ল। এতেই নিদ্রায় আচ্ছন্ন প্রিয়ার ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে সময় বুঝার চেষ্টা করল। দেয়াল ঘড়িতে সময় ৫টা ৪৫। বিছানা ছেড়ে ওয়াশরুমে যাচ্ছিল ফ্রেশ হতে। পায়ের কদম বাড়াতে আচমকাই দরজায় মৃদু শব্দের করাঘাত হল। দরজা না খুলেও বুঝতে পারল, আগত ব্যক্তিটিকে। মুচকি হেসে দরজা খুলল সে। গুটি গুটি পায়ে ছোট্ট দুখানা পা নিয়ে দাঁড়িয়ে আছে আরাব। প্রিয়া দরজা খুলতেই আধো আধো বুলিতে পাপা পাপা হাওড়ালো। সে আরাবকে কোলে নিল। দুগালে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দিল। আরাব প্রিয়ার আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। আরাবকে বিছানায় রাখল সে। ফিসফিস করে আরাবের কানে কিছু কথা বলল। আরাব মাথা ঝাঁকালো আর খিলখিল করে হেসে উঠল। প্রিয়া আরাবকে সৌরভের পাশে রেখে ওয়াশরুমের উদ্দেশ্য উঠে দাঁড়ালো। ঘুমে বিভোর সৌরভ। তার হুঁশ নেই। সে ডানকাত হয়ে শুয়ে আছে। আরাব তার ছোট্ট ছোট্ট দুহাত দিয়ে সৌরভের চুলের উপর রাখল। নিজের যতটুকু শক্তি ছিল তা দিয়ে টান দিল। কিন্তু সৌরভের কোনো নড়চড় হলো না। তা দেখে আরাব বিস্মিত হল। সে সৌরভের কানে মুখ রেখে বলল, পাপা পাপা। তাতেও কাজ হলো না। সৌরভের ঘুম ভাঙল না। ছোট্ট আরাব কি করবে এবার? সে নিজের ছোট্ট দুহাত দিয়ে সৌরভের পিঠে বার কয়েক চাপড়ালো। কিন্তু এতেও সৌরভের হেলদোল নেই দেখে হতাশ হলো। শেষে না পেরে ছোট্ট চারখানা ইঁদুর দাঁত দিয়ে সৌরভের পিঠে কামড় বসালো। তাতেই কাজ হলো। সৌরভের দমিয়ে রাখা হাসি আচমকাই মুখ ফসকে বেরিয়ে এলো। এতক্ষণ নিশ্চুপ আরাবের কাণ্ডে মিটমিট করে হাসছিল। তার তো আগেই ঘুম ভেঙেছে। কিন্তু ইচ্ছে করেই এতক্ষণ নিশ্চুপ ছিল। সে আরাবকে এক টান মেরে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। দুগালে দুটো আদর দিয়ে মোলায়েম সুরে বলল, জামাই বাবাজি, দিন দিন আপনি দুষ্ট হয়ে যাচ্ছেন। কেউ শ্বশুরকে কামড় দেয়? ছি, কি লজ্জার কথা। এরকম করলে কিন্তু মেয়ে বিয়ে দেব না। বুঝলেন জামাই বাবাজি? আরাব কি বুঝলো কে জানে। দুচোখ বড় বড় করে গাল ফুলালো। ছোট্ট হাত একটা উপরে উঠালো। ঘন ঘন দুশব্দ উচ্চস্বরে আওড়ালো। সৌরভকে ধমক দিয়ে বলল, মাগো মাগো। সৌরভ আরাবের আচরণে হতবাক। কি সাংঘাতিক জামাই রে তার। এখনই শ্বশুরকে মারবে বলে। দুচোখ বড় বড় করে সেও আরাবের দিকে তাকিয়ে থাকে। কিছু সময় চুপ থেকে আনমনে মুচকি হাসল। কোমল গলায় বলল, আমার মেয়েকেও বিয়ে করবেন, আবার আমাকেও মারবেন? আপনি তো মহাসাংঘাতিক জামাই বাবাজি। আরাব খিলখিলিয়ে হেসে উঠল। মাথা দুলিয়ে দুলিয়ে ঘন ঘন শব্দে আওড়ালো, জামুমা জামুমা। সৌরভ দুহাত দিয়ে দুগাল টানল আরাবের।
মনে মনে আওড়ালো, তার বাচ্চা জামাই কি ভয়ঙ্কর! বাপরে! সকালের নাস্তার জন্য খাবার টেবিলে সবাই উপস্থিত। সৌরভ, গৌরব পাশাপাশি। সৌরভের কোলে আরাব বসেছে। আলিশ বা প্রিয়া তাদের বিপরীত পাশে। মাসুদ, নাজমা, শোভা দুই কর্নারে বসেছে। সবাই খাবারের মধ্যে মনোযোগ হলেও সৌরভ, আরাব খুনোসুটিতে মত্ত। আরাব বাবার চেয়েও চাচার সাথে তার বেশ সখ্যতা। গৌরব এটা নিয়ে প্রথম প্রথম বেশ আফসোস করেছে। তবে এখন শুধু অপেক্ষা করছে কবে সৌরভ বাবা হবে। তার মেয়েকে সে নিজের আয়ত্তে রাখবে। তখন সৌরভ জ্বলবে, লুচির মতো ফুলবে। আরাব সৌরভের হাত থেকে খাচ্ছে। মাঝে মাঝে আবার মাথা দুলিয়ে শব্দ করছে, মোদা, মোদা। গৌরব ছেলের কথা শুনে হতবিহ্বল। কি সব বলে বেড়ায় তার ছেলে! জামুমা, মোদা। কেউ শুনলে নির্ঘাত কোমায় চলে যাবে। নাজমা খাওয়ার মাঝখানে সবার উদ্দেশ্য কিছু কথা বলে উঠলেন। বাসার সবাইকে বিকেলে বাসায় থাকতে বলল। সৌরভকে জিজ্ঞেস করল, তুমি কি বিকেল 4টায় বাসায় থাকতে পারবে? কেন মা? জরুরি কোনো কাজ আছে? হুমুম, কাজটা জরুরি বলেই তোমাকে থাকতে বলছি। কিন্তু মা, আমি তো 5টার আগে বাসায় আসতে পারবো না। কোচিং বন্ধ করা এখন শোভনীয় নয়, স্টুডেন্টদের পরীক্ষা চলছে। আচ্ছা, সমস্যা নেই। 5টার মধ্যে আসলেও হবে। কিন্তু কাজটা কি? আজকে শোভাকে দেখতে আসবে। তাই বলছিলাম বাসায় থাকার জন্য। তুমি না থাকতে পারলেও সমস্যা নেই, গৌরব তো আছেই। অবশ্য লোকজন খুব বেশি কেউ আসবে না। শুধু বোন আর এক ভাই আসবে ঘটকের সাথে। তাকে দেখতে আসবে শুনে শোভার বক্ষস্থল কেঁপে উঠল। মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। এখনো রেজাল্টও বের হয়নি তার। অথচ তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি অদ্ভুত! এত জলদি বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। হতাশায় দগ্ধ হলো তার বক্ষপিঞ্জর। একবার প্রিয়ার দিকে তাকালো। 18 বছর বয়সী প্রিয়া তার ভাইয়ের বউ। আবার মা হবে কিছুদিন পর। তার যদি বিয়ে হয়ে যায়, তখন সেও তো এমন হয়ে যাবে। পরাধীন, কারো হুকুমের দাস। বিয়ে জিনিসটাই তার কাছে যাতনার মনে হয়। চাপা কষ্ট নিয়ে কোনো রকম নিজের নাস্তা সেরে নিজের কামরার দিকে কদম বাড়ালো। নাজমা বিচক্ষণ দৃষ্টিতে মেয়ের কার্যকলাপ উপলব্ধি করলেন। কিন্তু তিনি নিরুপায়। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই বিয়ে দিচ্ছেন। এমন তো নয় পড়াশোনা করতে পারবে না। বিয়ের পর তাকে পড়াশোনার যথেষ্ট সুযোগ দিবে এমন পরিবারের কাছেই তিনি বিয়ে দিবেন মেয়েকে। এজন্যই সবকিছুই দেখে শুনে তারপর পাত্রপক্ষকে আসতে বলেছেন। কলেজ ক্যান্টিনে বসে আছে প্রিয়া। তার সাথে নীল, শ্রাবণ, রাহি আর লুবনাও আছে। আজকের বিল পে করবে লুবনা। সবাইকে খাওয়াবে বলেই নিয়ে এসেছে। তার বিয়ের পর এই প্রথম সে ট্রিট দিচ্ছে। তার বিয়ে হলেও সে এখনো শ্বশুর বাড়িতে পা রাখেনি। পরীক্ষা শেষ হওয়ার পর তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। রকি স্বামী হিসেবে অনেক ভালো। তার সব দিক খেয়াল রাখে। শ্বশুর শাশুড়িও তার বেশ যত্ন আত্তি করে। এসব বলে কিছু সময়ের জন্য ক্ষান্ত হয় লুবনা। আবার বলার জন্য দুঠোঁট ফাঁক করতেই রাহি তাকে থামিয়ে দিল। বইন, এবার অফ যা। তোর এই গল্প শুনতে শুনতে কান পচে গেছে। তোর জামাই ভালো, মানলাম। তোর শ্বশুর শাশুড়িও ভালো, মানলাম। কিন্তু রোজ এক কথা শুনতে ভালো লাগে না আর। নতুন কিছু বল এবার। লুবনার মুখশ্রী মুহূর্তে চুপসে গেল। নতুন কিছু কি বলবে? ভাবনায় নিমজ্জিত সে। কিছু সময় চুপ থেকে বলল, নতুন কিছু কি বলমু? প্রিয়া রাহির কথা শুনে মুচকি হাসল। নীল, শ্রাবণও রাহির কথায় সায় দিল। এই ধর, রকি ভাইয়ের সাথে দিনে কয়বার ঝগড়া করছুস? রকি ভাই তোকে কয়বার সরজি বলছে? তুই তারে কয়বার সরজি বলছুস? আমাদের দেশের জনসংখ্যা এমনিতেই কম না। তাও জনসংখ্যা বাড়ানোর জন্য বাচ্চা পয়দা করছিস কবে? আই মিন, তোদের ফিউচার প্ল্যান কি? লুবনা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। কত হারামি বান্ধবী তার! এভাবে কেউ জিজ্ঞেস করে? লুচু মহিলা। সে কিছু বলার জন্য উদত হতেই প্রিয়াই রাহির জবাবে বলল, সেই একই কথা তো আমরাও তোকে বলতে পারি। তুই আর পরশ ভাইয়া দেশের জনসংখ্যা বাড়াচ্ছিস কবে? লজ্জায় রাঙা হলো রাহির উজ্জ্বল হলদে বর্ণা মুখশ্রী। মুখে হাসির আদলে লজ্জা ঢাকার চেষ্টা। প্রিয়ার দিকে এক পলক তাকালো। তাচ্ছিল্যের সুরে বলল, আমার প্রিয়ার মতো এত তাড়া নেই। আমরা আস্তে ধীরে জনসংখ্যা বাড়াবো। রাহির কথা শুনে সবাই হেসে উঠল।
তবে নীল, শ্রাবণ প্রিয়াকে সান্ত্বনা দিল। বইন আমরা মামা হওয়ার জন্য প্রস্তুত। ওদের খালা হওয়ার কোনো ইচ্ছে নাই, বুঝলি? তাই ওদের কথায় কান দিস না। মধ্যাহ্নের উত্তপ্ত দুপুরবেলা। সৌরভের জন্য অপেক্ষারত প্রিয়া। তাকে বাসায় নিয়ে যাবে বলেছে। 10 মিনিট সময় পেরিয়েছে। আজকে সৌরভের ক্লাস ছিল না তাদের সাথে। তাই কলেজেও দেখা হয়নি। গরমে উষ্ণ নিঃশ্বাস ছাড়ল সে। নিশ্চিন্তে সৌরভকে গালি ছুড়ল। সৌরবিদ্যুৎ এর টাইমিং সেন্স নেই। আবার উল্টো তাকেই টাইমিং সেন্স শিখায়। জোকার একটা। রাগে মেজাজ তিরিক্ষি হয়ে গেল। শেষে না পেরে একটা রিকশা ডাকল। রিকশায় মাত্র উঠতে যাবে পেছনে থেকে এক পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজ ভেসে এলো। রিকশায় উঠছো কেন? আরে আমি এসে গেছি। নামো রিকশা থেকে। প্রিয়া সৌরভকে দেখে আরো চটে গেল। রাগের চোটে মুখ থেকে কোনো বাক্যে বের হলো না। প্রিয়া নামছে না দেখে সৌরভ কাছে আসলো। প্রিয়ার একটা হাত ধরতে যাবে মুহূর্তেই সে চেঁচিয়ে উঠল। একদমই ছোবেন না আমাকে। আপনার বাইক নিয়ে আপনি যান। আমি যাব না আপনার সাথে। সৌরভ টপ্ত শ্বাস ছাড়ল। বউ রেগে বম হয়ে গেছে। এখন সামলানো বেশ মুশকিল। তাও নিজের মুখের কোণে ঈষৎ হাসি ফুটাল। মোলায়েম সুরে বলল, দেখো প্রিয়ারানী, তুমি আমাকে যা খুশি বলো আমি মেনে নেব। কিন্তু তুমি মেয়েটাকে কেন এসব দেখাচ্ছ? পরে তো আমার মেয়েটা তোমার মতো ঝগড়ুটে হবে। তুমি একজনকে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। পরে দুজন হলে তোমাদের দুজনকে কিভাবে সামলাবো? আমাকে মারার পায়তারা করছো নাকি? কি বলতে চান? আমি ঝগড়া করি? তওবা তওবা, তুমি ঝগড়ুটে হতে যাবে? তুমি তো রণচণ্ডী। মানে কি? মানে তুমি ধোয়া তুলসী পাতা। হয়েছে। এখন বাইকে উঠো। আর একটা কথাও না। এমন এই গরমে যান বের হবার উপক্রম। তার উপর আজকে টিচারদের মিটিং ছিল। দ্রুত বাসায় ফিরতে হবে। মধ্যাহ্নের শেষ প্রহর। পাত্রপক্ষ এলো বলেই রান্নাঘর থেকে পিঠার মিষ্টি গন্ধ ভেসে আসছে। পাশে বসা আলিশবা বেশ মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। নাজমা পুলিপিঠা বানাচ্ছে। তার পাশে মারিয়াও আছে সহায়তা করার জন্য। আলিশবা নিজে যা পারছে করছে। যদিও খুব একটা ভালো পারে না, তবে চেষ্টা করছে খুব। প্রিয়া দাঁড়িয়ে চুলায় কাজ করছে। পাটিসাপটা বানাচ্ছে। সে খুব ভালোই পাটিসাপটা বানাতে পারে। আর অন্য চুলায় ডিমপুরি ভাজছে। জোবেদা ফল কাটায় ব্যস্ত। রান্নাঘরে সবাই বেশ ব্যস্ত। গৌরব মাঝে এসে উকি দিয়ে গেছে। আরাব দাদুর সাথে বসে পিঠা বেলছে। মাঝে মাঝে আবার নারকেল ভাজা মুখে পুড়ে নিচ্ছে। সে পিঠা বেলুনি নিয়ে হাতের তালুতে আটার গোলা নিয়ে বেলে যাচ্ছে। দাদুকে ধমক দিয়ে বলেছে, আমা পিঠা থাবু। তব্বে না। নাজমা একবার মাঝে ধমক দিয়েছিল আরাবকে। এটা দেখে উল্টো আরাব নিজেই দাদুকে ধমক দিয়েছে। থোপ মাব্ব। নাজমা নাতির সাথে পেরে উঠে না আর। এইটুকুন ছেলে সবাইরে শাসায়। কথায় কথায় ধমক দেয়, মাব্ব মাব্ব। নাজমা ত্যক্তবিরক্ত হয়ে নিজের কাজ করছে। আরাবকে আলাদা একটা বেলুনি আর পিঁড়ি দিয়েছে। নিজের মনের সুখে পিঠা বানাচ্ছে আর বকে যাচ্ছে, যা মা যা মা। প্রিয়া নিজের কাজ শেষ করে শোভার রুমে আসে। শোভা বিমর্ষচিত্তে বসে আছে। প্রিয়া নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ে। নিজের হাতে করে গাঢ় নীল রঙের একটা শাড়ি নিয়ে এসেছে। সাজসজ্জায় বেশ পটু না হলেও শোভাকে সাজিয়ে দিল। স্বল্প কৃত্রিম সাজেও শোভাকে বেশ সুন্দর লাগছে। প্রিয়া মিষ্টি করে হাসল। মাশাআল্লাহ আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। শোভার মুখের কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই ভাবুক হয়ে বসে আছে। প্রিয়া আলতো হাতে শোভার চিবুকে হাত রাখল। আপু এত ভেবো না। যা হবে তোমার জন্য ভালোই হবে। দেখো, তখন তুমি নিজেই এসে সারাদিন জামাই নিয়ে গল্প করবে। শোভা প্রিয়ার কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল। মুখের কোণে ঈষৎ হাসির আভাস ফুটে উঠল। ড্রয়িং রুমে পাত্রপক্ষ বসে আছে। নাজমা কুশলাদি বিনিময় করল।
ঘটকের সাথে পাত্রের বোন আর এক ছোট ভাই এসেছেন। টেবিলে সাজানো হরেক রকমের পিঠা আর ফলের নাস্তায় পূর্ণ। গৌরব নিজের হাতে সকল নাস্তা ট্রে এনে সাজিয়ে রাখছেন। পাত্রের বোন পাত্রীকে দেখতে চাইলেন। এর কিছু সময় বাদ প্রিয়া শোভাকে নিয়ে হাজির। মিষ্টিমুখে প্রিয়া শোভাকে নিয়ে পাশাপাশি সোফায় বসলেন। পাত্রের বোন আর ভাই তির্যক দৃষ্টিতে শোভাকে দেখছিলেন। তবে পাত্রের ভাইয়ের দৃষ্টি ছিল প্রিয়ার উপরে। নিজ মনে বেশ খুশি হলেন ভাইয়ের একটা শালী আছে ভেবে। পাত্রের বোন শোভাকে কিছু প্রশ্ন করলেন, কেমন আছো? কি খেয়েছ? পরীক্ষা কেমন হয়েছে? তোমার প্রিয় বিষয় কোনটা? পরবর্তীতে কোন বিষয় নিয়ে পড়তে চাও? শোভা জোর তায়ার্স্ট। তার গলার স্বর বের হচ্ছিল অতি ধীরে ধীরে। তাই শোভার হয়েই প্রিয়াই সব কথা বলে দিচ্ছিল। সে শোভার হয়ে বলল, আসলে আপু খুব নার্ভাস। তাই কথা বলতে পারছে না। আপনারা কিছু মনে করবেন না। পাত্রের বোনের শোভাকে বেশ মনে ধরল। তবে সে বেশ বিচক্ষণ। তার ছোট ভাইয়ের যে প্রিয়ার উপর নজর পড়েছে তা বেশ বুঝতে পারল। সে ক্ষীণস্বরে ভাইয়ের মতামত জানতে চাইল। তার ভাই লাজুকস্বরে হাসল। ভাইয়ের লাজুক হাসি অনেক কিছুই বলে দেয়। তাই সেও দ্বিধাবোধ ছাড়াই ঘটকের কাছে প্রস্তাব রাখল। ঘটক বেশ বিব্রত বোধ করল। একসাথে দুইটা প্রস্তাব কি আদৌ মানবে পাত্রীপক্ষ? সে নীরবে বসে ভাবতে থাকল। পাত্রের বোন নাজমার সাথে পুনরায় কুশলাদি বিনিময় করল। হাসিমুখে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমরা আপনাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে রাজি। নাজমার অধরকোণে হাসি। প্রসন্ন হল পাত্রের বোনের কথা শুনে। দ্বিধাহীনভাবে বলল, আমারও আপত্তি নেই, তবে আমার ছেলেরা বাড়িঘর দেখুক, যাচাই বাছাই করুক। তারপর না হয় আমরা বিয়ের কথাতে আগাই। আমাদের সমস্যা নেই। আপনারা যাচাই বাছাই করুন। তবেই আপনাদের উত্তর যেন হ্যাঁ হয়। নাজমা কিঞ্চিত হাসল পাত্রের বোনের কথায়। যদিও সে বিয়েতে রাজি, কিন্তু সবকিছু তার ছেলেরা দেখার পর সে হ্যাঁ করবে, তার আগে নয়। পাত্রের বোন কিছুটা নড়েচড়ে বসল। শোভাদের ভিতরে পাঠানোর জন্য বলল। নাজমা অনুমতি দিল যাওয়ার জন্য। প্রিয়ারা ভিতরে যেতেই পাত্রের বোনের অধরকোণে প্রশস্ত হাসি। সে নাজমা আর পাশে বসা গৌরবের দিকে একবার চোখ বুলাল। তারপর মোলায়েম স্বরে বলে উঠল, আমরা আপনাদের কাছে আরও একটা বিয়ের প্রস্তাব দিতে চাই। আমার ছোট ভাইয়ের জন্য প্রিয়াকেও আমাদের পছন্দ হয়েছে। এই প্রস্তাব শুনে নাজমা আর গৌরবের হাসি উবে গেল। এ কেমন বিচ্ছিরি প্রস্তাব! সৌরভ যদি শুনে নির্ঘাত এদের মেরে পুঁতে দেবে। নাজমার মুখ ফ্যাকাশে। চোয়ালদয় শক্ত করে রাখল। পাত্রের বোনকে আর বেশি কিছু বলতে না দিয়ে বলল, আপনারা আসুন। আমি মেয়ে বিয়ে দেব না। যার জন্য প্রস্তাব দিয়েছেন সে আমার ছেলে সৌরভের বউ। আমার ছেলে এখন বাসায় নেই, তাই হয়তো সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারবেন। আমার ছেলে ফিরার আগেই আপনারা প্রস্থান করুন। পাত্রের বোন আর ভাই দুজনের মুখ থমথমে। ঘটক নিজেও বিব্রত। এমন ঘটনা খুব কমই ঘটে, কিন্তু আজকের ঘটনা কিছুতেই কাম্য ছিল না তার। মাথা নিচু করে সবাই বেরিয়ে গেল। নাজমা যেন রাগে ফুলে ফেঁপে উঠছেন। কত আজব মানুষ! দেখতে আসছে একজনকে আবার অন্য একজনের দিকেও হাত বাড়ায়। এই ভয়ে সে আলিশবাকে সামনে আসতে দেয়নি। অথচ তারা প্রিয়ার দিকে নজর দিয়ে বসে আছে। গৌরব মাকে সান্ত্বনা দিচ্ছে। পাত্র বের হওয়ার মিনিট 10 বাদে সৌরভ বাসায় আসল। বসার ঘর কেমন নির্জীব। চুপচাপ বসে আছে তার মা আর ভাই। টেবিলে সাজানো নাস্তা পড়ে আছে অবহেলায়। হাতের তৈরি পিঠা আর ফলের নাস্তা সব। পাত্রপক্ষ নাস্তা মুখে তুলেনি নাকি? মায়ের দিকে অবাক দৃষ্টি তার। ব্যগ্রকণ্ঠে বলল, কি ব্যাপার, পাত্রপক্ষ এত জলদি চলে গেছে? নাস্তা নেয়নি তারা? সব দেখছি পড়ে আছে। শোভাকে পছন্দ হয়নি তাদের।
নাজমার চোখ মুখে ক্রোধান্বিত ভাব, যেন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেবে। মায়ের এরূপ দেখে সৌরভ ভরকালো বেশ কিতক্ষণ ভাবল, কিন্তু উত্তর পেল না। নাজমা ছেলের প্রত্যুত্তরে ঝাঝালো গলায় জবাব দিল, পছন্দ হয়েছে, তবে তাদের প্রস্তাব আর তাদের আচার ব্যবহার আমার পছন্দ হয়নি, তাই নিষেধ করে দিয়েছি। এমন পাত্রপক্ষ আমি আর কখনোই দেখিনি। কোত্থেকে উঠে আসছে কে জানে। সৌরভ বোনকে নিয়ে বেশ সংশয় আছে। তার মা বেশ তাড়াহুড়ো করছে। এত জলদি বিয়ে দেয়ার দরকার কি? বলতে বেশ ইস্ততবোধ করছিল। তার মা যা বলে তাই করে ছাড়ে। কিঞ্চিত সাহস করল, আচ্ছা মা, শোভাকে এত জলদি বিয়ে না দিলে হয় না? আরও বছর দুয়েক পরে না হয় বিয়ের জন্য ভাবি। নাজমা ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। মুখশ্রী বেশ শক্ত, হৃদয় কুচকানো। অধরকোণে হাসি নেই, যেন নিষ্প্রাণ এক কঠিন অবয়ব। কিঞ্চিত শব্দ করে দীর্ঘশ্বাস টানলেন। ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের বিয়ে দিতে হয়। তোমার বোনের বয়স 19, বিয়ের জন্য যথেষ্ট। এমনটা নয় আমি তাকে 15 বছর বয়সী বিয়ে দিচ্ছি। বিয়ের পর পড়ার জন্য সে যেন যথেষ্ট সময় সুযোগ পাই এমন পরিবারে বিয়ে দিব। চিন্তা করো না এত। সময়ের সাথে তোমার বোনও সব বুঝে নিবে, যেমন প্রিয়া বুঝে নিচ্ছে। নিজের কথাগুলো বলে বসার ঘর থেকে সশব্দে প্রস্থান করল নাজমা। অথচ পিছনে রেখে গেছে অবাক একজোড়া আঁখি। সৌরভ মায়ের কাণ্ডে বেশ হতবাক, নিশ্চুপ ভাবনায় নিমজ্জিত। কিন্তু পুলিপিঠা একটা মুখে পুরে ভাইয়ের দিকে তাকাল। এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? মা এমন কঠিন কঠিন কথা বলছে কেন? শোভা ছাড়াও আরও একজনের জন্য বিয়ের প্রস্তাব আসছে, তাই মা ক্ষেপে গেছে। কার জন্য আসছে আবার? শোভাকে দেখতে এসে তোমার বউকে পাত্রের ভাইয়ের বেশ মনে ধরেছে, তাই পাত্রের বোন দুটি প্রস্তাব রেখেছিল। কিন্তু মা প্রস্তাব শুনেই চটে গেছে, সরাসরি নিষেধ করে দিয়েছে, এখানে বিয়ে হবে না। সৌরভের আধা খাওয়া পুলিপিঠা পড়ে আছে টেবিলে। কপালদয় রাগে শক্ত হয়ে গেল। তার মা প্রিয়াকে সামনে আসতে দিয়েছে কেন সেটা ভেবেই বেশ রাগ লাগছে তার। ফোঁত করে নিঃশ্বাস ছাড়ল। উঠে দাঁড়াল নিজের কক্ষের উদ্দেশ্য। প্রবেশ করে দেখল গুটিসুটি মেরে প্রিয়া শুয়ে আছে। গায়ে পাতলা নকশিকাঁথা জড়ানো। তার ঘামার্ত অর্ধভেজা শার্ট ছুঁড়ে মারল প্রিয়ার মুখের উপর। আচমকাই নাকের কাছে ঘামের গন্ধ ভেসে আসতেই ধরফর করে উঠে বসল প্রিয়া। ইয়াক করে বমির ভাব করল মুখে। অগ্নিদৃষ্টিতে তাকালো সৌরভের দিকে। কর্কশ গলায় বলল, এ কেমন অসভ্যতামি? দুর্গন্ধময় শার্ট আমার মুখে ছুঁড়েছেন কেন? আমার ইচ্ছে, আমার খুশি। এটা আবার কেমন ইচ্ছে? 100 বার কেন, 1000 বার করব। আমার ইচ্ছে, আমার খুশি, আমার বউ, আমার রুম। তাতে তোমার কি? বাইরে গিয়ে করুন, রুমের মধ্যে নয়। সৌরভ চট করে একটা কাজ করল। সে তড়িৎ গিয়ে দৃঢ়ভাবে প্রিয়ার অধর ছুঁল। প্রিয়ার চক্ষু কোটর থেকে বের হবার উপক্রম। এ লোক কি নেশা করে এসেছে নাকি? এমন করছে কেন? পরন্ত বিকেল। সূর্যের ক্ষীণরেখা জানালার পর্দা ভেদ করে উকি দিচ্ছে ঘরের এক কোণে। রাগের আদলে প্রিয়ার মুখের কোণে লাজুকতায় আচ্ছন্ন। কিতক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা রোমন্থন হতে লোমকূপ শির শির করে উঠল। গায়ের কাঁথা আরও ভালোভাবে জড়াল। সৌরবিদ্যুৎকে সে একদমই বিশ্বাস করে না। হুট করে কখন কি করে কে জানে। নিশ্চুপ বাপাস হয়ে শুয়ে আছে। মনের মাঝে কত অজানা স্মৃতি উকি দিচ্ছে। অধরকোণে সুপ্ত একই সৎ হাসি। সৌরভের সাথে তার জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। গোমরামুখ ও হারবতযাত্রা এখন তার স্বামী। ভাবতেই অন্তঃস্থল ঈষৎ কম্পিত হল। সৌরভ আলমিরা থেকে নিজের শার্ট বের করছিল, কিন্তু একটা জামা বের করতে গিয়ে আরও 3টা জামা বের করে ফেলল। এমনিতেই রাগে মুখশ্রী শক্ত হয়ে আছে, আবার একটা জামার সাথে 3টা দেখে মেজাজ আরও তিক্ততায় ভরে গেল।
ধূপধাপ শব্দ করে জামাগুলো আলমিরার ভিতরে রাখল। ঝুলন্ত স্টানগুলো টুংটাং শব্দধ্বনি তুলল। জামা রাখতে গিয়ে গোছানো প্রিয়ার কাপড়গুলো ধূপ করে মেঝেতে ফেলে দিল। এবার মেজাজ পুরাই বিগড়ে গেছে তার। উচ্চ শব্দে বিড়বিড় করল, নিজের কাপড় রাখবে আমার শেলফে। কেন, পুরো আলমিরাতেও তাকে হয় না? হবে কেন? আমার রুম, আমার ঘর, আমার আলমিরা সবই তো দখল করে নিয়েছে। এখন যদি পারত আমাকেও শেলফ বানিয়ে আলমিরায় রেখে দিত। প্রিয়া প্রথমবার কথার মর্মার্থ না বুঝলেও দ্বিতীয়বার ঠিকই বুঝল। শোয়া উঠে নড়েচড়ে বসল। উস্খুস্কো চুল, মাথায় হাত দিয়ে চুল দুহাতে খোপা করে নিল। দৃষ্টি জোড়া মেঝের দিকে পড়তেই আঁতকে উঠল। তার গোছানো জামাগুলো সব মেঝে পড়ে আছে। বিরক্তিতে হৃদয় কুঁচকে আছে। তড়িঘড়ি কাল ভুলে সৌরভের শেলফে রেখে দিয়েছিল, তাই বলে জামাগুলো ফেলে দিবে? কত বজ্জাত লোক! তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সৌরভের দিকে। কর্কশ গলায় বলল, আজকে কি কচু খেয়েছেন? গলায় খুব চুলকাচ্ছে। মলম দেব? কচু রান্না করেছিলে? আমি খাবো? সেটাই তো জানতে যাচ্ছি। কচু রান্নাই করেনি? তাহলে আপনার গলা এত চুলকাচ্ছে কেন? আমার গলা চুলকাচ্ছে মানে? কি বলতে চাইছো? যবে থেকে রুমে আসছেন মিশা সৌদাগরের মতো ভিলেনরূপী মুখ করে রেখেছেন। ধূপধাপ শব্দ করছেন ইচ্ছে করেই। আলমিরার কাপড় ফেলেছেন, আবার নিজেই অন্যকে দোষ দিচ্ছেন। আপনার মতো গম্ভুজকে আলমিরায় রাখা যাবে? রাখতে হবে তো চিড়িয়াখানায়। আমি মিশা সৌদাগর, আমি দেখতে গম্ভুজ। আমাকে চিড়িয়াখানায় রাখতে হবে? না, আপনিই মিশা সৌদাগরের খালাতো ভাই। হ্যাঁ, আপনি গম্ভুজি। 60 গম্ভুজ। কি বললে তুমি? বিশ্বাস হচ্ছে না? হবার কথাও না। একবার আয়নায় নিজের চেহারা দেখুন, তারপর বুঝবেন কেমন লাগে। প্যাঁচামুখো খেকশিয়াল একটা। ভ্রুকুচকে তাকিয়ে আছে সৌরভ। প্রত্যুত্তরে কিছুই বলল না। সোজা গিয়ে প্রিয়াকে কোলে তুলে নিল। প্রিয়া ক্ষীণস্বরে চেঁচিয়েই যাচ্ছে, কি করছেন? পাগল হয়ে গেলেন নাকি? সৌরভ ভ্রুক্ষেপহীন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করালো প্রিয়াকে। প্রিয়ার মুখ আয়নার মাঝে নিবন্ধ। সৌরভ পিছন থেকে প্রিয়ার বাহুতে হাত রেখে দাঁড়িয়ে আছে। স্থিরদৃষ্টি তার আয়নায় থাকা প্রিয়ার অবয়বের দিকে। আলতো হাতে প্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রিয়ার ঘাড়ে নিজের চিবুক রাখল। প্রিয়ার মুখের সাথে তার মুখ ঘেঁষে জিজ্ঞেস করল, বলো এবার কার মতো লাগছে? প্রিয়া নিঃশব্দে ঢোক গিলছে। বেশিক্ষণ আয়নার দিকে তাকাতেই পারল না। নিঃশব্দে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এসব কিন্তু সৌরভের দৃষ্টি এড়াল না। কানের অতি কাছে সৌরভের মুখশ্রী। তবুও তার ক্ষীণস্বর, আমার মেয়ের বাবার মতো লাগে, এবার থেকে এভাবে বলবা। ওগো, শুনছেন? প্রাণেশ্বর, প্রিয় স্বামী, প্রাণপ্রিয়, আমার অর্ধাঙ্গ, আমার প্রাণের স্বামী, প্রিয় বর, জানের জান, কলিজা, হৃদয়ের রাজা, স্বপ্নের পুরুষ, একান্তই আপন মানুষ, এবার থেকে এগুলো বলেই ডাকবা। ঠিক আছে আমার বউটা। প্রিয়ার দুগালে নিজের অধরের দীর্ঘ ছোঁয়া দিয়ে বের হয়ে গেল রুম থেকে। ভ্যাবাচ্যাকা খেয়ে প্রিয়া এখনো ঠাই দাঁড়িয়ে আছে। কি সব বলল সৌরবিদ্যুৎ তাকে? সত্যিই তার বিশ্বাস হচ্ছে না। হৃদকম্পন হচ্ছে দ্রুত গতিতে, যেন ভূমিকম্প হচ্ছে প্রকৃতিতে। নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালাচ্ছে সে। এর মাঝে পুরুষালী এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, শোনো বউ, আমি আসা যাওয়ার সময় এবার থেকে সালাম দিবা। আর একটা কথা, তোমার কাপড়গুলো অগোছালো করার জন্য সত্যিই সরজি। কষ্ট করে আরেকবার গুছিয়ে নিও। আসি বউ। দুঠোঁট চোখা করে ফ্লাইং কিস ছুড়ল প্রিয়ার দিকে। উমম্মা, লাভ ইউ বউ। বিস্মিত আঁখি পল্লব। প্রিয়া যেন নতুন এক সৌরভকে দেখছে। সৌরভের প্রস্থান হওয়ার দিকে এখনো তার অবাক দৃষ্টি। সত্যিই স্বামী নামক লোকটাকে আজকাল তার বোঝা অসাধ্য। কি সব অদ্ভুত কাণ্ড করে তার বোধগম্য হয় না।
ফোঁত করে তপ্ত শ্বাস ছাড়ল। মুখে লাজুকতায় মোড়ানো মুচকি হাসি। নিজের দুগালে হাত রাখল। মুখের কোণে এখনো হাসি বিদ্যমান। কিন্তু আচমকাই দরজার চৌকাঠে দাঁড়ানো বলিষ্ঠ পুরুষের মিষ্টি কণ্ঠস্বর আবারও ভেসে এলো। তুমি হাসছ বউ। তুমি হাসলে অপূর্ব মোহনীয় লাগে। যেন শুভ্র আকাশের মাঝে থাকা এক ফালি চাঁদের টুকরো দৃশ্যমান, যার ঈষৎ আভায় বক্ষপিঞ্জরে অজস্র ফুল প্রস্ফুটিত হয়। আর রাগলে যেন তুমি এক পিচাস রাক্ষসী রানী কটকটি, যার অগ্নিদৃষ্টিতে হয় কারো যাতনাময় মর্মদহন। প্রিয়া লজ্জায় মূর্ছিত। মুহূর্তে চুপসে গেল তার হাস্যোজ্জ্বল মুখশ্রী। আখি জোড়ায় অস্থিরতা। এ হার্বজ্জাত লোকটা এখনো দরজার পাশে দাঁড়িয়ে আছে। সে নিজেকে লুকাতে ব্যস্ত, কিন্তু খুব বেশি লুকানোর সুযোগ পেল না। তার আগেই সৌরভ তাকে বাহুবন্ধী করল। প্রিয়ার দিকে নেশাক্ত আখিজোড়া। গলার স্বরও কেমন নেশালো। বউ, ফতাফত কয়টা আদর দাও তো। আজকে রাতে ফিরতে দেরি হবে, তাই অগ্রিম কিছু মুনাফা চাইছি। স্বামী যাওয়ার আগে তাকে চুমুও খেতে হয়, কিন্তু এটা আগে বলতে ভুলে গেছিলাম। এখন মনে পড়ল, বউয়ের আদর নেওয়া হয়নি, তাই তো ছুটে এলাম। দাও তো বউ, একটু জলদি দাও, আমার তাড়া আছে কিন্তু। বেশ বিপাকে পড়ল প্রিয়া। এ লোকের মতলব একদম ভালো নয়। সে আলগোছে শুকনা ঢোক গিলছে, অস্থিরতায় হাঁসফাঁস করছিল। আচমকাই তাকে বাঁচানোর জন্য এক আগন্তুকের আগমন। প্রিয়ার অধরকোণে কুটিল হাসি। গুটি গুটি পায়ের কদমে হাজির হল ছোট্ট আরাব। তার ভয়ার্ত দৃষ্টি জোড়া সৌরভের উপর। ছোট্ট মনে উদয় হল সৌরভ প্রিয়াকে মারছে। তাই এলোমেলো কদমে ছুটে এলো সৌরভের কাছে। তার জামায় ছোট্ট দুহাত রেখে খিচিয়ে টান দিল। কর্কশ শব্দে চেঁচিয়ে উঠল, পাপা, মাপব। সৌরভ নিজের কপালে এক হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা জামাই বাবাজি আসলেই ভয়ঙ্কর। আকাশের শুভ্রতার মাঝে কালচে রঙের মেঘের আনাগোনা। আকাশ আজ থমকে আছে সকাল থেকেই। ঝিরিঝিরি বৃষ্টির দুয়েকটা ফোঁটা গায়ে লাগছে প্রিয়ার। রিকশার হুডি দিয়ে রেখেছে, তবুও বাতাসে বৃষ্টির ছিটে এসে গায়ে লাগছে। কলেজে আসার ইচ্ছে না থাকলেও সৌরভের জন্যই এসেছে। তার ক্লাসের মেয়েরা কেমন হা করে তাকিয়ে থাকে, যেন হ্যান্ডসাম ছেলে কখনোই দেখেনি। তার স্বামীর দিকে অন্য মেয়েরা নজর দিবে কেন? তাই তো রোজই আসে। সৌরভের ক্লাস থাকলে সে কোনোভাবেই মিস দিবে না। সৌরবিদ্যুতের ভাবসাব আজকাল তার কাছে অদ্ভুত লাগে। মেয়েদের সাথে খুব রসিকতা করে কথা বলে, শুধু তার সাথে খ্যাক খ্যাক খেকশিয়ালের মতো করে কথা বলে। যাই হোক, সে কলেজ মিস দিবে না। রিকশার প্যাডেলে পা রেখে রিকশাওয়ালা দাঁড়িয়ে পড়ল। প্রিয়া বিস্মিত হল। মাঝপথে রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে কেন? চকিতে মুখ ঘুরে থাকাতে বুঝল তার একমাত্র জামাইয়ের কাজ। সৌরভের কপালদয় রাগে ফুলে আছে। প্রিয়ার সামনাসামনি দাঁড়ানো সে প্রথমেই রিকশার পর্দা সরাল। তীক্ষ্ণ দৃষ্টি রাখল প্রিয়ার দিকে। মুখশ্রীতে যেন অমাবস্যার ঘনঘটা। এই বুঝি বজ্রপাত হবে? হলও তাই। বজ্রকণ্ঠে প্রিয়াকে ধমকে উঠল, এমন বৈরী আবহাওয়াতে তোমাকে কে বলেছে কলেজে আসতে? আমি তোমার পড়াগুলো নোট করে নিয়ে যায় না প্রতিদিন? কলেজে আজকে না আসলে তোমার ভাত হজম হতো না? নাকি বন্ধুদের সাথে আড্ডা না দিলে শান্তি পাবে না? কোনটা প্রিয়া? যতটা আনন্দ নিয়ে কলেজে যাচ্ছিল, সব যেন মুহূর্তে চুপসে গেল প্রিয়ার। কিন্তু দমার পাত্র সে নয়। তার গলায়ও সমান তেজ। আমি কলেজে না গেলেই তো সুবিধা হয় আপনার। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করতে পারবেন। এখন তো আর আমাকে ভালো লাগে না, পুরনো হয়ে গেছি না, তাই কলেজে যাওয়ার জন্যই আপনার এত আপত্তি। আমি সব বুঝি। সৌরভ যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কি বলল? মাথামোটা বউ কি বুঝল? যতটা রাগ নিয়ে এসেছিল সব যেন ফুরত করে হাওয়া হয়ে গেল।
কপালে এক হাত ঠেকাল। এই বউ শেষে কি অপবাদ দিল তাকে। কিছু সময় চুপ থেকে নিজের মাথা ঠান্ডা করল। গলার স্বর নমনীয় রেখে বলল, দেখো প্রিয়ারানী, আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি এভাবে চলাফেরা করলে তোমার নিজেরই ক্ষতি হবে। তুমি অন্তঃসত্ত্বা বলেই নিষেধ করছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। না, আমার কোনো মেয়ের দিকে ইন্টারেস্ট আছে। প্লিজ নিজের ভালো বুঝার চেষ্টা করো। আপনার কথা শেষ হয়েছে? তাহলে আমার রিকশার সামনে থেকে সরুন। আমি কলেজ যাব। সৌরভ রাগ দেখাতে গিয়েও পারল না। এমনিতেই বউটা শারীরিকভাবে অসুস্থ, তাই না চাইতেন চুপসে গেল। কিন্তু এর শাস্তি তো সে দিবেই, কিন্তু অন্যভাবেই। কলেজেই হবে এর মোকাবিলা। ক্লাসের প্রথম ঘণ্টা চলছে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা। কারো মুখে কোনো রা নেই। কিঞ্চিত শব্দ করলেও ক্লাস থেকে বেরিয়ে যেতে হবে। ভয় আর অস্থিরতায় কম্পমান সবার অন্তঃকরণ। মাঝে মাঝে গলা খাকারির ক্ষীণ শব্দও বিকট শোনা যাচ্ছে। সৌরভ ফায়াজ নামক ভয়ঙ্কর টিচার হোয়াইট বোর্ডের সামনে দণ্ডায়মান। বজ্রকঠিন দৃষ্টিজোড়া তার। দৃশ্যমান স্টুডেন্টের দিকে তার দৃঢ় নজর। খুঁজে যাচ্ছে কোন এক শিকার, যাকে আজ কঠিন শাস্তিতে দণ্ডিত করবে। স্টুডেন্টদের আখি জোড়ায় প্রবল উৎকণ্ঠা। আজ কার ডাক পড়বে? কার কপালে সৌরভ ফায়াজের সেই নমনীয়তার আদলে কঠিন দাবানলে দগ্ধ হবে? হোয়াইট বোর্ডে নিজের প্রথম ম্যাথ শেষে দাঁড়িয়ে পড়ল সৌরভ। দৃষ্টি বুলালো শেষ বেঞ্চের স্টুডেন্টের উপর। শেষ বেঞ্চে বসা লুবনাকে ডাক দিল। বেরিয়ে এসো লুবনা। লুবনা থর থর করে কাঁপছে। অজানা আতঙ্কে হৃদযন্ত্র লাফিয়ে বেড়াচ্ছে। সৌরভ আজ তার মুণ্ডুপাত করবে ভরা স্টুডেন্টদের সামনে। ভাবতেই আতকে উঠল। ত্রস্ত পায়ে লুবনা বেরুল। দুরু বুকে সৌরভের সামনে এসে দাঁড়াল। সৌরভ ইশারায় ব্ল্যাক পেন হাতে নিতে বলল। লুবনা কম্পিত হাতে পেন ধরল। হোয়াইট বোর্ডে কলম বসাতেই সৌরভ বলে উঠল, ম্যাথের দ্বিতীয় লাইন করে দেখাও। লুবনার যেন জান ফিরে এলো। এতক্ষণ শ্বাস আটকে ছিল। শ্বাস প্রশ্বাসের গতি এখন উঠানামা করছে। সবচেয়ে সহজ ম্যাথ সৌরভ তাকে করতে বলল। সে হাসিমুখে ম্যাথ করে দাঁড়াল। সৌরভ ইশারায় লুবনাকে যেতে বলল। প্রিয়ার সন্দিহান নজর। নিশ্চয়ই সৌরবিদ্যুৎ কোনো খিচুড়ি পাকাচ্ছে। এত সহজ অঙ্ক লুবনাকে কেন দিল? অথচ তাকে সবচেয়ে কঠিন অঙ্কটাই করতে বলেছিল। নিঃশব্দে তপ্ত শ্বাস ছাড়ল। বউয়ের জন্য আদর উথলে পড়ে শুধু বাড়িতে। কলেজে তাকেই চিনেই না। যেন অচেনা। কে তুমি নন্দিনী? আগে তো দেখিনি। প্রিয়া নামক কাউকে সে কখনো জানে না, না দেখেছে। প্রিয়ার মনেও কুঠিল চিন্তা ভর করল। সেও এর শোধ নিবে। কঠিন থেকেও কঠিনতর। তৈরি থেকো কলিজার স্বামী। প্রিয়ার পাশের বেঞ্চে বসা তিশাকে ডাকল সৌরভ। তিশার মনে লাড্ডু ফুটল। সে কত করে চাইতো সৌরভ তাকে ডাকুক। এত ইয়াং টিচার, অথচ তার দিকে ফিরেও তাকায় না। দেখতে সে অপরূপা, অথচ তার দিকে মুখ তুলেও দেখে না। ব্যাপারটা ইগোতে লাগে। কেউ তাকে ইগনোর করবে এটা মানতে পারে না। সৌরভ ডাকতেই অধরকোণে হাসির আভাস। মুচকি হেসে সৌরভের সামনে দাঁড়াল। লাজুকতা মাখানো মুখশ্রী তার। যেন এক বিবাহিত নববধূ সে। তার সামনে দাঁড়ানো সৌরভ তার সদ্য বিবাহিত স্বামী। সৌরভ হৃদয় কুঁচকে আছে। এই মেয়ের ভাবসাব একটু অন্যরকম, গায়ে পড়া টাইপের। যেন ক্লাস করতে আসেনি, বিয়ের অনুষ্ঠানে এসেছে। মুখে আটাময়দা আর দুঠোঁটে লাল রঙে মাখামাখি। কি একটা অবস্থা! পড়তে এসে এত সাজ! এই মেয়ে বিয়ের অনুষ্ঠানে কেমন সাজে আল্লাহ মালুম। উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ল তার মুখশ্রীতে। সেই সৎ হাসি ফুটালো মুখে। তিশাকে ইশারায় ব্ল্যাক পেন নিতে বলল। তিশার চোখে মুখে যেন খুশির আভা জ্বলজ্বল করছে। প্রসন্ন চিত্তে কলম হাতে নিল। হোয়াইট বোর্ডে কলম বসাতেই সৌরভ তাকে সবচেয়ে কঠিন ম্যাথটাই করতে বলল।
তিশার মাথায় বিনা মেঘে বজ্রপাত হল। এটা কি হলো তার সাথে? সে তো লুবনাকে দেখেছে। কত সহজ একটা ম্যাথ করে খুশিতে গদগদ হয়ে এখান থেকে গেল। কত কিছু ভেবেছে রেখেছিল এত সময় ধরে। স্যারের সাথে ভাব জমাবে, তাকেও একটা সহজ ম্যাথ দিবে। স্যারের গুডস বুকে নাম লিখাবে। কিন্তু এখন হলো তার সাথে উল্টো। কলম হোয়াইট বোর্ডে ধরে আছে। লজ্জায় মাথা নাড়াল না। আউর চোখে একবার সৌরভকে দেখল। তার মতো এমন মেয়ের সাথে এটা একদমই যায় না। কি লজ্জা, কি লজ্জা! চোখ মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। সৌরভ গলা খাকারি দিল। কি হলো তিশা তাসমিন? ম্যাথ পারছেন না? নাকি ভুলে গিয়েছেন? দেখলাম ভীষণ আনন্দিত হয়ে এসেছিলেন। নাকি অতি আনন্দে সব গিলে ফেললেন? তবে একটা কথা বলি, শুনুন। সাজসজ্জা কিন্তু মেয়েদের জন্যই। তবে সাজসজ্জার পাশাপাশি পড়াশোনাও করবেন বাড়িতে। ঠিক আছে, আপনি আসুন। তিশার মুখে আষাঢ়ে মেঘের ঘনঘটা। মনের মাঝে কালবৈশাখী ঝড় বইছে। সৌরভের ঠান্ডা মাথায় করা অপমান তার মস্তিষ্কে নয়, হৃদকোণে আঘাত হেনেছে। ম্যাথ পারেনি বলে সৌরভের চোখে নিজেকে মেলে ধরতে পারেনি। না পেরেছে ভাব জমাতে। সাজসজ্জা তো সৌরভের জন্যই করে আসে। অথচ এই লোকটা তার জন্যে কত কথা শোনাল। সৌরভের বলা কথার চেয়ে আঘাত লেগেছে তার মনে জায়গা করতে না পারার। তার এত সব ভাবনা, ভালোলাগা সব যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। নত মস্তকে তিশা বেঞ্চে গিয়ে বসল। প্রিয়া বেশ অবাক হল। সৌরভ এভাবে না বললেই পারত মেয়েটাকে। টিচার হয়ে বেশ করা হয়ে গেছে। সৌরভের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল প্রিয়ার উপর। বেশ গম্ভীর গলায় বলল, আঞ্জুমান আরা, আপনি আসতে পারবেন। প্রিয়া আচমকাই নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল। এই সৌরবিদ্যুৎ তাকে বের না করলে শান্তি পায় না। পুরাই বজ্জাতের বজ্জাত। রুষ্ট মুখে সে বেঞ্চ থেকে বেরুলে। এই জ্বালায় সে আজ পেছনে বসেছিল। কিন্তু হলো কি? সবার থেকে নজর হটিয়ে তাকে দিয়ে বোর্ডে অঙ্ক করাবেই। বেজার মুখে সে হোয়াইট বোর্ডের সামনে দাঁড়ানো। সৌরভের দিকে ফিরেও তাকাল না। সৌরভের মুখে বক্র হাসি। ইশারায় বলল, তিশা তাসমিনের লিখা ম্যাথটা শেষ করুন। দেখি আপনি পারেন কিনা। না পারলে বলে দিন, আমি নিজে করে দেখায়। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল প্রিয়ার মুখে। মুখের ভাব আগের মতোই। হাতের মুঠিতে কলম শক্ত করে ধরল। ধারালো গলায় বলল, ধন্যবাদ স্যার। তবে আমি পারব। দেখতে থাকুন। সৌরভের অধরকোণে ঈষৎ হাসি। তার দৃষ্টিজোড়া হোয়াইট বোর্ডে। বাহ, তার বউয়ের বেশ উন্নতি হয়েছে। নিজের উচ্ছ্বসিত হাসি চেপে রাখল। চিরাচরিত বজ্রকঠিন গম্ভীর মুখশ্রীর আদলে নিজেকে স্থির রেখেছে। প্রিয়ার অঙ্ক করা শেষে সৌরভের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখল। আগের মতোই সেই ধারালো স্বর। আজকে আমার অঙ্কে ভুল আছে কিনা দেখবেন, স্যার। সৌরভ হোয়াইট বোর্ডে আগেই চোখ বুলিয়েছে। তবুও ইচ্ছে করেই আবার চোখ বুলাল। প্রিয়া যেতে চাইলে তাকে ইচ্ছাকৃতভাবে দাঁড় করিয়ে রাখল। কোনো ভুল নেই জেনেও প্রিয়ার সামনে ভুল খোঁজার মিছে বাহানা ধরল। প্রিয়া আন্দাজ করল কিছুটা। তবে নিশ্চুপ সৌরভের কার্যক্রম দেখে যাচ্ছে। বেশ কিছু সময় পার হলে সৌরভ শব্দ করে শ্বাস ছাড়ল। প্রিয়ার দিকে আহ্লাদিস্বরে বলে উঠল, বাহ, আঞ্জুমান আরা, আপনার তো বেশ উন্নতি হয়েছে দেখছি। বাড়িতে তাহলে পড়াশোনা করেন? না করে উপায় আছে স্যার। না পড়লে আমার গন্ডার জামাই সারাক্ষণ খাকখাক করবে। সৌরভ আচমকাই বিস্ফোরিত দৃষ্টিতে তাকাল। তার সামনেই তার মুণ্ডুপাত করছে। সে আলতো করে মুচকি হাসল। পাল্টা প্রশ্ন ছুড়ল প্রিয়ার দিকে, আপনার জামাই দেখতে কি গন্ডারের মতো? না স্যার, জিরাফের মতো। একটু আগে বললেন গন্ডার, এখন বলছেন জিরাফ। আসলে আপনার জামাই দেখতে কেমন? গন্ডার বলেছিলাম। ভুলে বলে ফেলেছি।
সে দেখতে কি আসলেই এমন? না, স্যার। আসলে সে দেখতে অনেকটাই আপনার মতো প্যাঁচামুখো খেকশিয়াল। প্রিয়া কথাগুলো বলেই নিজের বেঞ্চের দিকে পায়ের কদম বাড়াল। মুখের কোণে তার কুঠিল হাসি। বেশ জব্দ করেছে আজ। মনের মধ্যে শান্তি অনুভব করছে। সৌরভ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে। নিজের লজ্জা লুকাতে মাথার চুলে হাত দিল। বউটা তার নষ্ট হয়ে গেছে। ক্লাসের বাকি স্টুডেন্ট মুখ টিপে হাসছে। তবে প্রিয়ার ব্যাপারটা অনেকেই বুঝেনি। ভেবেছে স্যারকে আজকে প্রিয়া জব্দ করেছে। কিন্তু লুবনা, রাহি, শ্রাবণ আর নীল হা হয়ে বসে আছে। এরা দুজন আর ভালো হলো না। শোভাকে দেখে যাওয়া সেই পাত্রের বোন ফোন কল করেছে। নাজমা তা শুনেই চটেই আছে। কী সব অদ্ভুত কথা শোনালো তাকে। তার ছেলের বউয়ের চরিত্র খারাপ। ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে মেলামেশা করে। এখন তো স্বামী রেখে ভাসুরের সাথে ঘুরে বেড়াচ্ছে। নাজমা মহিলার কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তাই সিদ্ধান্ত নিলেন নিজের স্বচক্ষে দেখবে এই মহিলা কি দেখেছে। প্রিয়ার চরিত্র কেমন তিনি জানেন। শুধু ওই মহিলাকে দেখাবেন কি বলতে চাইছে। গাড়ি নিয়ে বেরিয়েছে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্য। আজ হেস্তনেস্ত একটা হবেই। ডাইনিং রুমে কিডস টেন্টের ভিতর আরাব মনের সুখে খেলছে। বল আর বেলুন নিয়ে মেতে আছে সে। তার পাশে ইরাতো আছে। দুজন বল ছুঁড়ছে একে অপরকে। মাঝে মধ্যে খিলখিলিয়ে হেসে উঠছে তারা। পাশের সোফায় ল্যাপটপে কাজ করলেও গৌরব মাঝে মাঝে উকি দিয়ে ছেলের উপর নজর রাখছে। ছেলেকে খেলতে দেখে নিশ্চিন্তে কাজ করে যাচ্ছে। কিছু সময় অতিবাহিত হতে আচমকাই নজর পড়ল ছেলের উপর। পাশে বসা সৌরভকে দেখে চমকাল না। কিন্তু তার কথা শুনে স্তব্ধ পুরাই। সৌরভ বাসায় প্রবেশ করে আরাবকে ইরাতের সাথে খেলতে দেখল। মুহূর্তেই তার চক্ষুদয় শীতলতা থেকে জ্বালাময়ী দাবানলে রূপ নিল। ছো মেরে টেন্টের ভিতর থেকে আরাবকে নিজের কাছে আনল। দুগালে নিজের অধর ছুঁয়ে দিল। বাহুডোরে বেঁধে অভিযোগের সুরে বলল, জামাই বাবাজি, আপনি তো দেখছি ভীষণ পচা। আমার মেয়েটা আসতে দেরি হচ্ছে বলে আপনি অন্য মেয়ের সাথে ভাব জমাবেন। আমার মেয়েটা কত্ত পাবে না। তার অনেক দুষ্কু পাবে তো। আপনি না আমার মিষ্টি জামাই বাবাজি। আপনি আর ইরাতের সাথে খেলবেন না। ইরাত কেন, আপনি আর কোনো মেয়ের সাথে খেলবেন না। বুঝছেন? আরাব কি বুঝল কে জানে। মুখ গোমরা করে ফেলল মুহূর্তে। দুগাল ফুলিয়ে ভ্রুজোড়া কুঁচকে বলল, থোপ মাপব। সৌরভ আরাবের কথায় কর্ণপাত করল না। আরাবকে কাঁধে উঠিয়ে নিজের রুমের দিকে চলে গেল। গৌরব এখনো হতবাক। তার ভাই সত্যিই অনেক প্রসেসিভ। ভাইরে, এখনো তার মেয়ে আসার নামই নাই। তার আগেই তার ছেলের এই হাল। মেয়ে আসলে কি হবে ভাবতেই কিছুক্ষণ থম মেরে হাহুতাশ করল। নাজমা আর পাত্রের বোন পাশাপাশি, তীক্ষ্ণ নজর একে অপরের উপর। মুখের কথার চেয়েও আখি জোড়ায় চলছে শীতল স্নায়ুযুদ্ধ। স্বচ্ছ গ্লাসে আবৃত রেস্টুরেন্টের এক প্রান্তে বসে আছে দুজন। একজনের দৃষ্টিজোড়ায় অবিশ্বাস আর অন্যজনের কৌতূহল। পাত্রের বোন দৃঢ়তার সাথে বলেছে, সে কখনো কাউকে ভুল তথ্য দেয় না, না কাউকে বিভ্রান্ত করে মিথ্যা তথ্যের সন্ধান দেয়। নিজের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। তাই তো নাজমাকে ডেকে এনেছে ছেলের বউয়ের কুকীর্তি দেখাতে। কিন্তু নাজমাকে ডাকতে গিয়ে নিজের বিপদ নিজেই মাথায় নিয়ে বসে আছে। এত সময় নজরে রেখেছিল তার ছেলে আর ছেলের বউকে। তবে আচমকাই হাওয়া হয়ে গেছে দুজন। কিন্তু তাতে কি? মুঠোফোনে রেকর্ড করেছে সব। অধরকোণে তার প্রশস্ত হাসি। তাকে করা অপমানের কিঞ্চিত বদলা তো নিতে পারবে। এতে অন্তঃকরণের জ্বালা না মিটলেও কিছুটা প্রশমিত হবে। হাতের মুঠোফোন বের করে নাজমার সামনে মেলে ধরল। নাজমার অভিব্যক্তি বুঝার চেষ্টা করছে। প্রত্যুত্তরের অপেক্ষায়। কেমন হবে নাজমার উত্তর? আক্রোশে ফেটে পড়বে নাকি শীতল বরফের ন্যায় চুপ সে যাবে?
দীর্ঘ অপেক্ষা করতে হলো না তাকে। নাজমার শীতল দৃষ্টি, মুখের কোণে ঈষৎ ক্রোধের আভাস। ধীর গলায় বলল, আপনি সত্যিই আমার অনেক বড় উপকার করেছেন। এমন দৃশ্যের জন্য সত্যি প্রস্তুত ছিলাম না। যাই হোক, এর প্রতিদান স্বরূপ আপনাকে কিছু দিতে চাই। আসুন আমার সাথে। ভদ্রমহিলার মুখে খুশি উপচে পড়ছে। নিজেকে নিজে বেশ বাহবা দিয়ে যাচ্ছে। প্রসন্নচিত্তে নাজমার সাথে গাড়িতে গিয়ে উঠল। গাড়ির ভিতরে দুজনার মধ্যে আর কোনো বাক্যে বিনিময় হয়নি। একজনের মনে উচ্ছ্বাস, কিন্তু অন্যজন বেশ গম্ভীর। মিনিট 20 মাঝে নাজমাদের বাড়ির সদর দরজায় তারা হাজির। ভদ্রমহিলার বিস্মিত অক্ষিযুগল। তাদের বাড়িতে কেন আনলো আবার বোধগম্য হল না। ভাবুক চিত্তে নাজমার পিছু পিছু তাদের বাসায় আসল। কলিং বেল বাজতেই জোবাইদা দরজা খুলে দিলেন। নাজমা প্রবেশ করার অভিমুখে জোবাইদাকে বললেন, সৌরভ আর গৌরবকে ডাকত। আমি ড্রয়িং রুমে আছি। সাথে প্রিয়া আর আলিশবাকেও বলবি আসতে। জোবাইদা বেশ অবাক হল, কিন্তু প্রকাশ করল না। কিঞ্চিত মাথা নাড়িয়ে জবাব দিল যে আচ্ছা। নাজমার গম্ভীর মুখশ্রী। রেগে আছেন নাকি নেই বোঝা গেল না। ড্রয়িং রুমে নাজমার পায়ের কদম থামালেন। পাশে থাকা সিলিং ফ্যানের সুইচ চেপে সোফায় বসলেন। অপর পাশের সোফা দেখিয়ে ভদ্রমহিলাকে বললেন, বসুন আপনি। ভদ্রমহিলা অতি উচ্ছ্বসিত হলেও তার মন বেশ বিচলিত। তাকে বাড়িতে কেন নিয়ে আসা হলো এখনো বুঝল না। কিছু সময় অতিবাহিত হতেই তার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করল। কেমন গোলাটে আর ঝাপসা লাগছে। তার সামনে দাঁড়ানো আছে গৌরব। তাকে দেখে কুশল বিনিময় করল। সেও হাসিমুখে তার সাথে বাক্য বিনিময় করল। কিন্তু পরক্ষণেই আরও একজনকে দেখে মুহূর্তে তার চক্ষু চরকগাছ। সে কি চোখে বেশি দেখছে, না তার চোখের কোনো সমস্যা আছে? দুচোখ কচলানো কিছু সময়। আবার চোখ খুলে দেখল, না, হুবহু একই দেখতে দুজন ছেলে। একদম সেইম টু সেইম। শুধু গায়ের পোশাকে একটু ভিন্নতা। নয়তো একদমই একরকম। বেশ সময় সে থম মেরে বসেছিল। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হল না তার। নাজমা গলা খাকারি দিলেন। ভদ্রমহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। গলার স্বর অতি মোলায়েম তার। ডান পাশে যাকে দেখছেন তার নাম গৌরব। আমার বড় ছেলে। আপনি তাকে প্রথম দিনও দেখেছিলেন। আর বাম পাশে যাকে দেখছেন সে সৌরভ, আমার ছোট ছেলে। গৌরব থেকে 9 মিনিট 58 সেকেন্ডের ছোট। দুজনই যমজ ভাই। আপনার যমজ ছেলে? জি, যমজ ছেলে। ভদ্রমহিলার মুখে কোনো রা নেই। মুখশ্রী তমিসাচ্ছন্ন, যেন আজ অমাবস্যার ঘনঘটা। লজ্জায় আর জ্বরটায় হাঁসফাঁস করছে। অবনত মস্তকে মেঝের দিকে তাকিয়ে আছে। শত বাহানা খুঁজে যাচ্ছে উঠার জন্য। এমন সময় প্রিয়া আর আলিশবা উপস্থিত হল। কেন এত জরুরি তলব তার জন্যে দুজনই তড়িঘড়ি ছুটে এলো। ড্রয়িং রুমে আসতেই সেদিনের দেখা পাত্রের বোনকে দেখে বেশ অবাকই হল। আলিশবাকে সেদিন সামনে আসতে দেয়া হয়নি, কিন্তু আজ কেন আসতে বলল বুঝল না। তার দৃষ্টি জোড়ায় বেশ কৌতূহল। নাজমা সামনে তাকাতেই দুই ছেলের বউকে দেখলেন। তাদের থেকে দৃষ্টি ঘুরিয়ে সে মহিলার ভাবভঙ্গি বেশ ভালোভাবে লক্ষ্য করল। ফের কিতক্ষণ চুপ থেকে বলে উঠল, গৌরবের পাশে দাঁড়ানো যাকে দেখছেন সে হচ্ছে আলিশবা, আমার গৌরবের বউ। সৌরভের পাশে যে আছে সে হচ্ছে প্রিয়া। তাকে আপনি ভালো করেই চিনেন, তাকে তো অনেকবার দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি প্রিয়ার স্বামী সৌরভকে দেখেননি, তাই পরিচিতও হতে পারেননি। আজকে যখন দেখেছেন, আশা করছি আপনি সবসময় তাকে মনে রাখবেন। ভদ্রমহিলার মুখে ফিচেল হাসি। নিজের লজ্জা ডাকতে দু অধর প্রশস্ত করলেন। না চাইলেও নাজমার হ্যাঁতে হ্যাঁ মিলাল। নমনীয় স্বরে বলল, আসলে আমার ভুল হয়ে গিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি। অবশ্যই এই রকম আপনার মতো অনেকেই ভুল করে।
এটা প্রথম নয়। তবে আপনার মতো করে কেউ অন্যায় করেনি কখনো। যাই হোক, আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। তবে ভবিষ্যতে মনে রাখবেন, চোখ যা দেখে আর কান যা শুনে তা সবসময় কিন্তু সত্যি হয় না। তাই আগে ভালোভাবে যাচাই করবেন এবার থেকে। ঠিক আছে, আপনি আসতে পারেন। ভদ্রমহিলা নাজমার থেকে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এক দুপা করে নিজের যান নিয়ে বেরিয়ে গেল। মহিলা যেতেই সৌরভ গৌরব মায়ের দিকে তাকাল। দৃষ্টি জোড়ায় তাদেরও কৌতূহল। দুজনেই একসাথে বলল, কি হয়েছে মা? মহিলাকে বাসায় আনলে কেন? আর কিসের অন্যায় করেছে মহিলা? নাজমার মুখে ঈষৎ হাসির আভা। দুজনের দিকে তাকিয়ে বলল, কি আর হবে, যেটা রোজই তোদের সাথে হয়। আজকেও সেটা হয়েছে। সৌরভ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিনও এই মহিলা প্রিয়ার জন্য তার ভাইয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল। আবার আজকে বাসায় এনে সবার সাথে পরিচয় করাল। কিছু একটা তো আছেই। সে মায়ের পাশে বসল। বাকি সবাইকে বলল, তোমরা যাও। প্রিয়া আলিশবা গেলেও গৌরব মায়ের পাশে বসল। দুজনেই মায়ের দিকে উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। তার মা সত্যিটা যদি বলে। কিন্তু নাজমা দুজনের চিন্তা ভাবনায় এক বালতি জল ঢেলে দিলেন। রগর গলায় বলল, আমার যমজ দুই ছেলে আছে, এটা তিনি জানতেন না। তাই বাসায় এনে দেখালাম। কারণ সৌরভকে গৌরব ভেবেছিল বেচারি। তাই বাসায় এনে ভুল ভাঙালাম। আর কিছু না। যা দুজন এবার। আমিও গেলাম। দুপুরের খাবার খেয়ে আর ঘুমাতে পারিনি। এখন একটু ঘুমাবো। সৌরভ গৌরব মায়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ জোড়ায় এখনো সন্দিহান। তাদের মা কিছু একটা লুকাচ্ছে। কিন্তু কি সেটা? নাজমা নিজের রুমে গিয়ে দপ করে শুয়ে পড়লেন। মাসুদ অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। জটিল কিছু না হলে নাজমা এভাবে বাসা থেকে দুপুরবেলা বেরিয়ে যেত না। সে শুকনো গলায় জিজ্ঞেস করল, কি হয়েছিল? এভাবে ছুটে কোথায় গিয়েছিলে তখন? কি আর হবে? দুইটা যমজ ছেলের মা আমি। যেখানে বাপ হয়েই তুমি সৌরভকে গৌরব, গৌরবকে সৌরভ মনে করো, সেখানে বাইরের মানুষ তো আরও বেশি ভুল করবেই। তারাও বুঝতে পারে না কোনটা সৌরভ, কোনটা গৌরব। এই কাহিনী আর কি। রাহি দাঁত দিয়ে নখ খুঁটছে সেই 10 মিনিট ধরে। লুবনার বিবর্ণ ফ্যাকাশে মুখোশী। মুহূর্তে চুপসে গেছে তার হাস্যোজ্জ্বল মুখ। শ্রাবণ নীল দুগালে হাত দিয়ে বসে আছে। আজ সিটি পরীক্ষা হবে, তাও আচমকাই। সৌরভ ফায়াজ মানুষ হিসেবে যত সভ্য, টিচার হিসেবে ততই ভয়ঙ্কর। ঘন ঘন দ্রুতই দীর্ঘশ্বাস ছাড়ল শ্রাবণ। যেখানে নিজের বউকে তুলোধুনো করে, সেখানে তো তারা ভারত মায়ানমার নামক প্রতিবেশী। নীল শ্রাবণের মাথায় আলতো করে চারটি মারল। কপাল কুঁচকে বলল, কিভাবে পরীক্ষা না দিয়ে বাঁচা যায় সেটা ভাব। কি সব গাঁজাখুরি চিন্তাভাবনা তোর? তিশার সাথে তার বান্ধবীরাও বেশ আতঙ্কিত। কি এক নতুন স্যার আসলো, এসেই তাদের নাট বল্টু টাইট করে দিচ্ছে। পরীক্ষা নিবে আগে বললেই হতো। তারা একটু প্রস্তুতি নিয়ে আসত। কিন্তু এভাবে না পড়েই কি পরীক্ষা দেয়া যায়? যারা প্রথম দিন থেকেই সৌরভকে পছন্দ করে না। সে তিশাকে বলল, আমার সৌরভ স্যারকে একদমই পছন্দ না। তুই কখনো খেয়াল করেছিস, সৌরভ স্যারের কিন্তু সবসময় প্রিয়ার উপরই নজর থাকে। প্রতিদিন ওকেই দিয়ে বোর্ডে অঙ্ক করাই। সবচেয়ে কঠিন অঙ্কটাই করতে দেয়। ওর সাথেই আবার দেখি বেশি কথা বলে। আমি কিন্তু রোজই খেয়াল করেছি। তিশা কপাল কুঁচকাল। জবাবে বলল, হ্যাঁ, তোর কথা ঠিক আছে। কিন্তু এটাও ঠিক যে প্রিয়া স্যারের ম্যাথ করে দেখাতে পারে। তাই তো প্রিয়াকে স্যার পছন্দ করে। কি সুন্দর করে কথা বলে। কিন্তু যারা অন্য সমীকরণ মেলাতে ব্যস্ত, সৌরভ স্যারের চোখে সে অন্য কিছু দেখেছে, যা সব স্টুডেন্টদের জন্য তিনি করেন না।
প্রিয়ার দিকে তাকানোর ভাবভঙ্গি, কথাবার্তা সবকিছু কেমন অন্যরকম, বাকিদের থেকে ভিন্ন সবকিছু। তিশা যারার মুখপানে তাকিয়ে আছে, এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, এত কি ভাবিস তুই? আমার না সৌরভ স্যারকে সন্দেহ হয়। কেমন সন্দেহ? আমার কাছে কেন মনে হয় সৌরভ স্যার প্রিয়াকে পছন্দ করে। তোর মাথা গেছে নাকি আছে? প্রিয়া কিন্তু বিয়াইত্তা। যারা কিঞ্চি তাচ্ছিল্যের হাসি দিল, গাল ভেঙচি দিয়ে বলল, বিয়াইত্তা হলেও কি আর না হলেও কি, স্যার তো আর প্রিয়াকে বিয়ে করতে যাচ্ছে না। এমনই হয়তো ভালো লাগে আর কি। আমি তোরে এটা বোঝাইতে চাইছি ভাই। মনে হয় আমিও তোরে কইছি বিয়ে করতে যাইব। বাদ দে তো বইন, এখন স্যার অঙ্ক করতে দিব। কেমনে অঙ্ক দেব এইটা নিয়ে ভাব। হাইপার টেনশনে দমবন্ধ হবার উপক্রম। যবে থেকে সৌরভের সিটি পরীক্ষা নেওয়ার কথা শুনেছে, সবাই হাহুতাশ করছে, কিন্তু সাহস করে কেউ বলতে পারছে না স্যার পরীক্ষা দিতে পারব না। এত কিছুর মাঝেও প্রিয়ার নির্লিপ্ততা আখিজোড়া। চুপচাপ বসে সৌরভের মনোভাব বোঝার চেষ্টা করে যাচ্ছে। নিজচিত্তে হাসল, তুমি চলো ডালে ডালে, কিন্তু আমি তোমার শিরায় শিরায়। রাহি নখ খুঁটা বাদ দিয়ে প্রিয়াকে আলতো করে হাতের আঙ্গুল দিয়ে খোঁচা দিল। প্রিয়া তাকালো না, তার দৃষ্টি হোয়াইট বোর্ডের দিকে। সামনে দৃষ্টি রেখেই বলল, কি সমস্যা? তোর ভয় করছে না? ভয় পাওয়ার কি আছে? যদি অঙ্ক না দিতে পারি, কি হবে আর? খালি খাতা জমা দিয়ে চলে যাব। তোর কি একটুও ভয় করছে না? প্রিয়ার মুখে কুটিল হাসি। রাহির দিকে মুখ ঘুরে মাথা এপাশ ওপাশ করে নাড়িয়ে বলল, না একদমই না। কারণ এ টিচার মহোদয় আমার জামাই হয়। এ লোককে আমার ভয় পাওয়ার কি আছে? তবে আমার অন্য একটা পরিকল্পনা আছে। তুই শুধু দেখে যা এখন আমি কি করি। বেচারা নিজেই বলবে থাক আজকে আর পরীক্ষা নিব না। রাহি হা হয়ে আছে। প্রিয়ার কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কি প্ল্যানটা কি করতে পারে শত ভেবেও মাথায় আসলো না। সৌরভ সবাইকে তৈরি হতে বলল। সবার টেবিলে খাতা রেখে অন্যান্য বই আর ব্যাগ অন্য পাশে রাখতে বলল। ম্যাথ 5টা, সময় মাত্র 30 মিনিট। স্টুডেন্টদের মাথায় বিনা মেঘে বজ্রপাত। 5টা অঙ্কের জন্য এত কম সময়। হতাশায় নিমজ্জিত অনেকেই, কিন্তু কিছুই করার নেই। সময় শুরু হতেই খাতায় লেখা শুরু করল। প্রিয়াও অঙ্ক করছে। একটা অঙ্ক করে আরেকটা অঙ্ক করছে মাত্র। আচমকাই তার উদরে টনটন করে ব্যথা করে উঠল। সে ব্যথা সহ্য করতে না পেরে উঠে দাঁড়াল। সৌরভের দিকে তাকিয়ে বলল, স্যার আমি আর বসতে পারছি না। পেটে খুব ব্যথা করছে। আমি কি একটু বাইরে যেতে পারব? প্রিয়ার ব্যথাকাতুর মুখশ্রী দেখে মুহূর্তে সৌরভের হৃৎপিণ্ড ধক করে উঠল। বুঝতে পারছে না কি করবে। না পারছে প্রিয়াকে জিজ্ঞেস করতে, না পারছে তাকে ছুতে। কপালের শিরাগুচ্ছ কেমন ফুলে উঠছে বিতৃষ্ণায়। ভয় বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে তার ললাটের মধ্যে। শেষে না পেরেই প্রিয়াকে বলল, ব্যথা বেশি করছে। প্রিয়া মুখে জবাব দিল না, শুধু মাথা উপর নিচ করে নাড়িয়ে হ্যাঁ বলল। এতেই যেন সৌরভ ভয়ে আরও বেশি আঁতকে উঠল। বেশি কিছু ভাবল না। প্রিয়ার সাথে বসা রাহিকে বলল, রাহি তুমি প্রিয়াকে নিয়ে জলদি ডাক্তারের কাছে যাও। প্রিয়াকে আবার জিজ্ঞেস করল, তুমি হাঁটতে পারবে? প্রিয়া ছোট্ট করে জবাব দিল, হু। সৌরভ কপালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। উৎকণ্ঠায় তার মন ক্লাসে বসল না। তপ্ত দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ছে তার সারা মুখশ্রীতে। প্রিয়ার যাওয়ার দিকে তার অস্থির দৃষ্টিজোড়া। সেও আর দাঁড়াতে পারল না। সবাইকে বলল, আজকের মতো পড়া এখানেই থাক। এই ম্যাথগুলো কাল দেখব আমি। বিচলিত আখি আর এলোমেলো অঙ্গিভঙ্গিতে বেরিয়ে পড়ল সে। রাহি প্রিয়ার হাত ধরে বেরিয়ে পড়ল। প্রিয়ার এক হাত রাহির কাঁধে, অন্য হাত তার উদরের মাঝে। আচমকাই শুরু হওয়া ব্যথা তার সহ্য হচ্ছে না।
খুব বমি পাচ্ছে, মাথাও ঘোরাচ্ছে। তার পায়ের কদম ক্লাস পেরুলেও করিডোর আর পেরুতে পারছে না। গা এলিয়ে দিল রাহির উপর। মাথা ঝিম ঝিম করছে তার। রাহিও ধরে রাখতে পারছে না। কিন্তু হঠাৎই সৌরভ পিছন থেকে এসে প্রিয়াকে নিজের বাহুডোরে শক্ত করে ধরল। পাজা কোলে করে নিয়ে পাশের এক খালি রুমে বসালো। রাহিকে পাঠালো পানি নিয়ে আসতে। রাহি বের হওয়ার পর সৌরভ প্রিয়াকে জড়িয়ে ধরল। বিচলিত কণ্ঠস্বর তার। মাথা ঘুরাচ্ছে বেশি নাকি পেট ব্যথা করছে কোনটা? প্রিয়া ক্ষীণস্বরে বলল, আমার খুব বমি পাচ্ছে। জানালার পাশে নিয়ে চলুন। সৌরভ শক্ত করে ধরে জানালার পাশে নিয়ে গেল। প্রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। পেটের ভিতর যা ছিল সব জানালা দিয়ে বাইরে ছেড়ে দিল। ভাগ্য ভালো এদিকে ক্লাসের জানালাগুলোর পিছনে সব গাছগাছালিতে ঘেরা। তাই চিন্তামুক্ত। প্রিয়া বমি করে একদমই ক্লান্ত হয়ে গেছে। প্রিয়ার বমি শেষ, রাহিও উপস্থিত পানি নিয়ে। প্রিয়াকে ভালোভাবে কুলি করালো। দাঁড়ানোর শক্তি নেই। সৌরভ এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাহির একটু লজ্জা লাগছে। কিন্তু কি করবে সে? তার বান্ধবীর এই দুর্দশায় না থেকেও পারছে না। প্রিয়ার অস্থির লাগছে। সে আর বসতে পারছে না। তার চোখ আর শরীর ক্লান্তিতে মুদে আসছে। সৌরভ আবারও পাজাকোলে করেই বাইরে নিয়ে এলো। এর আগে কখনোই প্রিয়াকে কলেজ থেকে বাইকে উঠায়নি, না কখনো নামিয়েছে। কিন্তু আজ এসব নিয়ে ভাবল না। যা হবার হবে তা দেখা যাবে। সে নিজের সম্মান নিয়ে ভাবল না। প্রিয়াকে নিয়ে সোজা বাইকে উঠল। যদিও এখান থেকে প্রিয়াদের ক্লাসরুমের দূরত্ব অনেক, তাও স্টুডেন্টদের দেখার সম্ভাবনা প্রবল। আজ হয়তো জানবে সেই প্রিয়ার হাজবেন্ড। তাতে কি? তার স্ত্রীও সুস্থ থাকবে। সারা ঘর চেঁচিয়ে মাথায় তুলছে আরাব। আধা ঘন্টা ধরে তার চিৎকার আর চেঁচামেচিতে কান দুটো ঝালাপালা হয়ে গেছে আলিশবার। বাসায় তার বাবা, দাদা, দাদু, চাচু কেউ নেই। সেই তখন থেকেই বায়না ধরেছে সে দোকানে গিয়ে সে আইসক্রিম খাবে। আর সেই থেকেই এক বুলি আওড়াচ্ছে, আক্কিম খাবো। আলিশবা পড়েছে মহাবিপদে। বাসায় কেউ নেই। নিচে তাকে নিয়ে একা যাওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রিয়া, শোভাও নেই যে তাকে সাহায্য করবে। উপায় না পেয়ে গৌরবকে বার কয়েক কল দিয়েছে। কিন্তু গৌরব ব্যস্ত থাকলে ফোন সাইলেন্ট করে রাখে যাতে ডিস্টার্ব না হয়। তাদের মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে মিটিং বসেছে। গৌরব আর বাবা সেখানে আছেন। তার শাশুড়ি বাবার বাড়িতে তার ভাইকে দেখতে গিয়েছে। তার সাথে শোভাও গিয়েছে। প্রিয়া আর সৌরভ কলেজে। তাদের আসতে আরও ঘন্টা দুয়েক লাগবে। আলিশবা যেন অথৈজলে পড়েছে। জোবাইদা খালাও নেই বাসায়। একা তাকে বাইরে যেতে নিষেধ করেছে। স্থানীয় নয় বলে সে এখনো বেশি কিছু চেনে না। এলাকার লোকজন অতটা সুবিধের নয়। কে কখন কি করে বসে। দরজার চৌকাঠে দণ্ডায়মান। শেষে না পেরে প্রিয়াদের বাসায় নক করল। মারিয়া আলিশবাকে দেখে কিঞ্চিত অবাকই হল। প্রিয়া থাকাকালীন মাঝে মধ্যে আসত। কিন্তু একদমই আসা হয় না তার। সে তাদের বাসায় আসা যাওয়া করলেই তবে দেখতে পাই। কিন্তু হাসি মুখে বলল, আজ চাঁদ দেখি আমাদের ঘরে সোজা চলে এসেছে। কি ব্যাপার আলিশবা? ব্যস্ত সড়ক। রিকশা থেকে শুরু করে সাধারণ যানবাহন সবই চলাচল করে। আরাব বার হাত থেকে ছুটে দৌড় দিচ্ছে। প্রত্যুষ তার ছোট হাতের বাঁধনে আবার ধরে নেয়। সে কোনোভাবে আরাবকে নিয়ে দোকানের সামনে আসে। একটা আইসক্রিম কিনে হাতে দেয়। কিন্তু আরাব তো আরাবই। সে প্রত্যুষের পছন্দ করা আইসক্রিম খাবে না। নিজে পছন্দ করবে। তাই প্রত্যুষ হাতে দিতেই গাল ফুলিয়ে চেঁচিয়ে উঠে। প্রত্যুষ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে। এই ছেলে এত তাড়া কেন? হাহুতাশ করল কিছু সময়। দোকানিকে আগের আইসক্রিম ফেরত দিল। আরাবকে বলল, তুমি পছন্দ করো কোনটা খাবে? আরাব বেশ খুশি হল। আটখানা দাঁত দেখিয়ে হাসল।
গ্লাসের উপর হাত রেখে সবচেয়ে বড় বক্সের দিকে তার দৃষ্টি। চেঁচিয়ে বলল, ইতা থাবো। প্রত্যুষ যেন অকুল পাথারে পড়ল। এইটুকুন ছেলে আইসক্রিম খাবে গামলা ভরে। সে ছোট বক্স একটা দেখালো, কিন্তু আরাব তাতে জোরে চেঁচিয়ে উঠল। বড় বক্সের দিকেই ইশারা করল। আমি ইথা থাবো। প্রত্যুষ হাপিত্যেশ করল। এত বড় বক্স নিবে কিভাবে? তাকে তো এত টাকা দেয়নি। সে আরাবকে বুঝাতে পারল না আর। তাই আরাবকে কোলে করে আবার বাসার দিকে ফেরত যেতে ধরল। কিন্তু সে কোলের মধ্যে চেঁচিয়ে যাচ্ছে, পুরোদস্তর দস্তাদস্তি করছে। শেষে বাধ্য হয়ে তাকে কোল থেকে নামাল। ছাড়া পেতেই সে ছুটে গিয়ে রাস্তার দিকে দৌড় দিল। সামনে রিকশা, অটোরিকশা চলছে। আরাবের হুঁশ নেই এতে। প্রত্যুষ ভয়ে আঁতকে উঠল। এই ছেলেকে সামলাবে কিভাবে? সামনের দিক থেকে একটা মোটরবাইক ছুটে আসছে। প্রত্যুষ পিছন থেকে চেঁচাচ্ছে, আরাব সামনে গাড়ি, তুমি দৌড় দিও না। আমি আইসক্রিম কিনে দেব, আসো। আরাব থামল না। রাস্তা পেরিয়ে আবার দোকানের দিকে দৌড় দিল। আচমকাই একটা বাইক ব্রেক কষল তার সামনে। অল্পের জন্য রক্ষা পেল সে। বাইক থামিয়ে সেখান থেকে নামল বলিষ্ঠ গঠনের সুদর্শন যুবক। গৌরবর্ণ গায়ে সাদা রঙা শার্ট আর কালো রঙা প্যান্ট পরিহিত। চেহারার গঠন বেশ মায়াময়। লোকটাকে প্রথমবার এই মহল্লায় দেখছে প্রত্যুষ। কিন্তু বিস্মিত হল অন্য দৃশ্য দেখে। লোকটা আরাবকে আলতো হাতে ধরল। দুগাল টেনে বলল, তুমি তো অনেক কিউট বাবু, কিন্তু এভাবে দৌড়াচ্ছ কেন? আরাব আধো আধো বুলিতে আওড়ালো, আক্কিম থাবো। লোকটা আরাবকে কোলে উঠিয়ে সামনের দোকানে গেল। প্রত্যুষ পিছু পিছু দৌড়ে আরাবের কাছে ছুটে আসল। খুব দ্রুতই নিঃশ্বাস উঠানামা করছে তার। কোমরে দুহাত রেখে দাঁড়াল। এই ছেলের জন্য দৌড়ে এইটুকু সময়ের মধ্যেই হাঁপিয়ে গিয়েছে। কিন্তু তার চোখ জোড়ায় বিস্ময়। অপরিচিত লোকটা কেন আরাবকে আইসক্রিম কিনে দিয়েছে? তাও আরাবের কথামতো সবচেয়ে বড় বক্সটাই। আরাব খুশিতে আবারও আটখানা দাঁত দেখাল। লোকটা আরাবকে নাম জিজ্ঞেস করল, তোমার নাম কি বাবু? আরাব আধো আধো বুলিতে আওড়াল। আভাব। লোকটা মুচকি হাসল। আরাবকে দুগালে তার হাত দিয়ে আবারও আলতো করে ছুঁয়ে দিল। বিস্মিত নজর আর মুচকি হাসি নিয়ে এবার প্রত্যুষের দিকে তাকাল। কোমল গলায় জিজ্ঞেস করল, তোমার কি হয়? আমার ভাগ্নে। অনেক মিষ্টি আর কিউট তোমার ভাগ্নে। প্রত্যুষ দীর্ঘনিশ্বাস ফেলল। হ, অনেক কিউট। এতক্ষণ আমাকে কুত্তার মতোই দৌড়ানি খাওয়াইছে। এক নম্বরের বদপোলা একটা। কিন্তু মুখে আলতো করে হাসল। গলার স্বরে তার কৌতূহল। আপনাকে আর কখনো দেখিনি এই মহল্লায়। আপনি কি নতুন আসছেন এখানে? নতুন ভাড়াটিয়া। প্রত্যুষের কথায় লোকটার অধরকোণে ঈষৎ হাসির আভা ফুটে উঠল। হাতের ডানদিকে ইশারা করে বলল, এইটা আমাদের বাড়ি। আমি এতদিন কানাডায় ছিলাম। মাত্র কিছুদিন হলো দেশে আসলাম। তাই হয়তো আমাকে চিনো না। তোমাদের বাসা কোনটা? প্রত্যুষ খুশিতে ডগমগ করতে লাগল। দুচোখে খুশি যেন উপচে পড়ছে। তার উচ্ছ্বসিত কণ্ঠস্বর, আপনি কুহুর ভাই। লোকটা কিঞ্চিৎ থমকাল। কিন্তু মুখে এক প্রাণবন্ত হাসি। দুচোখ মুদে মাথা কিঞ্চিৎ উপর নিচ করে হ্যাঁ বলে উঠল। ব্যগ্র কণ্ঠে বলল, তুমি কুহুলিকাকে কিভাবে চেনো? আমরা দুজন একই ক্লাসে পড়ি। তুমিও ষষ্ঠ শ্রেণীতে পড়ো। প্রত্যুষ হ্যাঁ বলে মাথা নাড়াল। লোকটা দোকানের বাইরে এসে আরাবকে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। প্রত্যুষকে বলল, চলো তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। বাকি কথা না হয় যেতে যেতে বলি। প্রত্যুষও হ্যাঁ বলে সম্মতি প্রকাশ করল। ক্লান্তিতে দুচোখ মুদিত প্রিয়ার। সৌরভ একজন গাইনি চিকিৎসককে দিয়ে প্রিয়াকে চেক আপ করিয়েছে। প্রিয়া সুস্থই আছেই। এ অবস্থায় সামান্য পেট ব্যথা, মাথা ঘোরানো, বমি করা এগুলো থাকবেই। চিন্তার কারণ নেই।
তবে পর্যাপ্ত পুষ্টিকর খাবার আর সময়মতো ওষুধ খেতে বললেন গাইনি চিকিৎসক। সৌরভের মুখে দীর্ঘ সময় বাদ হাসি ফুটল তখন। তাই নিশ্চিত হয়ে বাসায় ফিরছে। প্রিয়া নিজের মাথা সৌরভের কাঁধে ভর দিয়ে রেখেছে। খুবই ধীরগতিতে বাইক চলছে, যাতে প্রিয়ার অসুবিধে না হয়। বাইক এসে সৌরভদের সদর দরজায় থামল। দুজনে বাইক থেকে নামল। প্রিয়া ধীর পায়ে বাসার ভিতরে প্রবেশ করছে। সৌরভ তার বাইক পার্ক করে মাত্রই বাসার ভিতরে প্রবেশ করবে, আচমকাই একটা বাইকের শব্দ শুনে তার পায়ের গতি থামাল। তার নজরে পড়ল আরাভ আর প্রত্যুষের দিকে। কিন্তু আরও একজন যুবককে দেখে কিঞ্চিত অবাক হল। কিছু সময় অতিবাহিত হল চিন্তে। ততক্ষণে তার সামনে দাঁড়ানো তিনজন। সৌরভ আচমকাই জোরে শব্দ করে বলে উঠল, কিয়াস, তুই এতদিন পর কখন আসলি? কিয়াস শব্দ করে হেসে উঠল। অধরকোণে জুড়ে তার প্রশস্ত হাসি। সৌরভকে কাছে এসে জড়িয়ে ধরল। দীর্ঘ সময় নিয়ে কোলাকুলি করল দুজন। কিয়াস হাসিমুখে বলে উঠল, তুমি কেমন আছো সৌরভ ভাই? কতদিন পর দেখা হলো তোমার সাথে। গৌরব ভাই কোথায়? তোমরা দুটুইন ভাইয়ের দিনকাল কেমন যাচ্ছে? এখনো কি আগের মতোই দুষ্টু আছে গৌরব ভাই, নাকি ভদ্র হয়ে গেছে? সৌরভ হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়েছে তার। নিজের পেট ধরে রাখল কোনোরকম। শেষে হাসি থামালো অনেক কষ্টে। কিয়াসের কাঁধে হাত রেখে রগর গলায় বলল, কিয়াস, তুই এখনো আগের মতোই আছিস কিন্তু। একসাথে ডজন খানেক প্রশ্ন করা, গড় গড় করে কথা বলা। ভাই, তুমি আমাকে লজ্জা দিচ্ছ। না রে, মজা করছি। গৌরব ভাইকে খুঁজছিস? তোর সামনেই আছে প্রমাণ। এই যে কিউট একটা বিচ্ছু দেখছিস, এটা আমার হবু জামাতা, তোর গৌরব ভাইয়ের একমাত্র আওলাদ। কিয়াস বিস্ময়ে হা হয়ে আছে। এই পিচ্ছিটাই গৌরব ভাইয়ের? তাই তো বলি, কেন এত চেনা চেনা লাগছিল। বাসায় চল, তাহলে গৌরব ভাইয়ের বউকেও দেখবি, মায়ের সাথেও দেখা হবে। না ভাই, আজ যাব না। তবে তোমাদের বাসায় আসব, এটা নিশ্চিত থাকো। কিয়াস সৌরভের সাথে কুশল বিনিময় করে চলে যায়। প্রত্যুষ হতবাক হয়ে আছে। এর সাথে তো সবার খানদানি সম্পর্ক আছে দেখছি। কিয়াস যেতেই সৌরভ প্রত্যুষকে জিজ্ঞেস করল, তোমরা কোথায় গিয়েছিলে? কিয়াসের সাথে কিভাবে দেখা হলো? প্রত্যুষ সব কথা খুলে বলল। সৌরভ শুনে পুরাই স্তব্ধ। তার ছোট্ট জামাই বাবাজি খুবই ভয়ঙ্কর। আজ যদি কিছু হয়ে যেত। সে আরাবকে কোলে তুলে নিল। কানের কাছে ক্ষীণস্বরে বলল, আপনি তো খুব পচা। এভাবে কেউ রাস্তায় দৌড়ায়? পাপা, আসলে ইয়া বড় আইসক্রিম আনতে পারতাম না। আপনি একদম ভালো না, খুব পচা। এসব শুনে আরাব দুঠোঁট ফুলাল। সৌরভের মুখে নিজের ছোট্ট এক হাত দিয়ে ঢেকে রাখল। আধো আধো বুলিতে চেঁচিয়ে বলল, আভাব ভাবো, প্রিয়া বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। সৌরভ রুমে এসে দেখল প্রিয়া নিস্তেজ হয়ে আছে। শরীর যেন তার শক্তিহীন। দীর্ঘশ্বাসে বক্ষস্থল ভারী হল তার। নিজের স্বার্থের জন্য আজকে বউটার এই অবস্থা। নিজেকে শখানেক গালি ছুড়ল সে। রুম থেকে বেরিয়ে আসল। দুপুরের খাবার খাওয়া হয়নি এখনো তাদের। ঘড়ির কাঁটায় দুপুর 2টো পেরিয়েছে বেশখানেক আগে। তাই খাবার নিতেই ছুটল রান্নাঘরে। কিন্তু গিয়ে দেখল টেবিলে সব সাজানো আছে। সে প্লেটের মধ্যেই ভাতসহ তরকারি নিল। সবকিছু নিয়ে রুমে ফিরে আসল। এসে দেখে প্রিয়া এখনো আগের মতোই গুটিসুটি হয়ে শুয়ে আছে। নরম স্বরে প্রিয়াকে ডাকল, প্রিয়া, উঠো। দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। তন্দ্রাচ্ছন্ন দুচোখ। চোখ পিটপিট করে তাকালো প্রিয়া। অধরকোণে শুকনো হাসি। খিদে থাকলেও খেতে ইচ্ছে করছে না তার। খাবার দেখলেই কেমন গন্ধ লাগে। বমি এসে যায় মুখে। দুর্বল শরীরটাকে কোনোভাবে টেনে উঠে বসল সে। মলিন গলায় বলল,
আমার খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আবার বমি হবে। তোমার জন্য আমি শুকনো ভাত এনেছি, একদমই ঝোল ছাড়া, শুধু আলু ভাজা নিয়ে আসছি। আমি খাইয়ে দিচ্ছি, তুমি কষ্ট করে কয়েক নোকমা খাও, পরে ঔষধ খেয়ে ঘুমিয়ে যেও। প্রিয়া না চাইতেও কয়েক নোকমা খেলো। পুরো গলা যেন জ্বলে যাচ্ছে। আজকে বমির মাত্রা বেশি ছিল, তাই শরীর তার ক্লান্তিতে মুদে আসছে বারবার। সৌরভ ওষুধ খাইয়ে দিল প্রিয়াকে। খাওয়া শেষ করে সে শুয়ে পড়ল বিছানায়। সৌরভ নিজের খাবার খেয়ে এসে প্রিয়ার পাশে শুয়ে পড়ল। প্রিয়ার মাথায় আলতো করে হাত রাখতেই প্রিয়া সশব্দে কেঁদে উঠল। পাশ ফিরে সৌরভের বুকে দ্রুতই ঝাঁপিয়ে পড়ল। কান্নামিশ্রিত ভেজা স্বরে বলল, সরজি, আমি আসলে এতটা সিরিয়াস হবে ভাবিনি। আমি শুধু। সৌরভ হাসল, কিন্তু তার হাসিতে ছিল হতাশার দীর্ঘশ্বাস। প্রিয়াকে শক্ত করে বাহুডোরে বেঁধে নিল। ললাটে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। গলার স্বর তার অতি ক্ষীণ। সরজি, বউ, তোমার কোনো দোষ নেই। আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছি। তোমাকে নিজের কাছে রাখতে গিয়ে ভুলেই গিয়েছিলাম আমার বউটাকে আরও সময় দেয়া উচিত। আমার জন্যই এত কষ্ট পাচ্ছ। সত্যি দুঃখিত বউ। প্রিয়া চমকে উঠল সৌরভের কথায়। অতর্কিত বলে উঠল, মানে? সৌরভ শুকনো ঢোক গিলল। দীর্ঘশ্বাস ছাড়ল প্রিয়ার উস্খুস্কো চুলের মাঝে। হাতের বাঁধন আরও দৃঢ় করল। তার কিঞ্চিত গলার স্বর কাঁপছে। মলিন মুখে বলল, তোমাকে ছাড়া 1 বছর থাকা আমার কাছে অসম্ভব ছিল। তাই তো। সৌরভের কথা শেষ না হতেই প্রিয়াই জবাব দিল, তাই ইচ্ছে করেই বাচ্চা নিয়েছেন। সৌরভ প্রত্যুত্তর করল না। প্রিয়া গাল ফুলানো, হাতের বাঁধন থেকে বের হতে চাইল, কিন্তু সৌরভ বাঁধন ছাড়াল না। নরম স্বরে বলল, এত নড়ো না তো বউ, ঘুমাও। আমাকেও ঘুমাতে দাও। তুমি কি আর বুঝবে বউ ছাড়া থাকার কষ্ট? তোমার তো আর বউ নেই। বেশ জমিয়ে আড্ডা চলছে। বকুল তলায় বসেছে প্রিয়াদের বন্ধুমহল। শ্রাবণ তার অতি দুঃখের কাহিনী শোনাচ্ছে। তার কিছুদিন আগে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে ফেসবুকের কল্যাণে। মেয়েটার নাম মিশকা। ঘন ঘন দীর্ঘশ্বাস টানল কয়েকবার। অতি দুঃখের কাহিনী বলছে, তাই অধরকোণে ঈষৎ বিরহের ছায়া। সবাইকে বলল, জানিস মেয়েটা আমাকে কি বলে? আমি নাকি খুব বোকা, একদমই আনরোমান্টিক। আমার মধ্যে নাকি পুরুষ পুরুষ কোনো ভাবেই নেই। আচ্ছা তোরাই বল আমি কি পুরুষ না? শ্রাবণের অতি দুঃখের কাহিনী শুনে পুরো বন্ধুমহল হেসে উঠল। নীল তার পেট চেপে ধরল। উদ্গ্রীব হয়ে বলল, তুই কি এমন করেছিস যার জন্য পুরুষত্ব প্রমাণ করতে হচ্ছে? নীলের আচম্বিত বলা কথায় শ্রাবণ খানিকটা লজ্জা পেল, কিন্তু নিজের লজ্জা লুকাতে দাঁত খেলিয়ে হেসে উঠল। নীলের দিকে তাকালো অসহায় ভঙ্গিতে। গলায় আবারও দুঃখী দুঃখী ভাব। আমাকে কক্সবাজারে যাওয়ার জন্য অফার দেয়া হয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। ব্যাস এজন্যই বলল আমি নাকি পুরুষ না, তাই ভয় পাচ্ছি। মেয়ে হয়ে সে আমাকে অফার করেছে, সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেনি। তার উপর এইরকম সুবর্ণ সুযোগ পেয়েও নাকচ করেছি, তাই আমি আনরোমান্টিক। আমি প্রেম করতে নাকি জানি না। এত আনরোমান্টিক ছেলের সাথে প্রেম করে নাকি মজা নাই। আমি পুরাই থ হয়ে গেছি মেয়েটার কথা শুনে। কি অদ্ভুত কথাবার্তা! কক্সবাজার ঘুরতে না যাওয়াই আমি পুরুষ না? এটা কেমন কথা বল? নীল দাঁত কেলিয়ে হেসেই যাচ্ছে। সাথে লুবনা, রাহি মুখ টিপে হাসছে। কিন্তু প্রিয়ার সন্দিহান দৃষ্টি শ্রাবণের দিকে। ব্যগ্র কণ্ঠে বলল, সত্যি করে বল, যাসনি কেন? এত দারুণ অফার পেয়েও? প্রিয়ার কথা শুনে শ্রাবণ বাকরুদ্ধ। বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। মাথা খারাপ নাকি? ওই মেয়েকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব? সব খরচ কি মেয়েটা দিবে নাকি?
দিতে হবে তো আমাকে। আম্মু যদি একবার টের পায়, ব্যাস কাহিনী ওখানে খতম, টাটা বাই বাই করে দিবে আমাকে। নীল আফসোসের সুর তুলল মুখে, দুঠোঁট উল্টিয়ে বলল, তুই এত ভয় পাস কেন তোর মাকে? আমার আম্মু তো আর বাকি মায়েদের মতো এত বোকা না। আমার মোবাইল থেকে শুরু করে সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মিশকার সাথে কথা বলেছি লুকিয়ে লুকিয়ে, ফেক ফেসবুক আইডি দিয়ে, যাতে আম্মু না বুঝে। প্রিয়া এতক্ষণ চুপ করে শ্রাবণের কথা শুনল, তারপর দীর্ঘশ্বাস টেনে বলল, আমার আম্মুও তো এমন ছিল, সারাক্ষণ আমার ফোন নিজের কাছে রাখত। এজন্যই একটা প্রেমও করতে পারলাম না। বড্ড আফসোস থাকবে জীবনে। আহা, ব্যাচেলর জীবনের কোনো মজাই নিতে পারলাম না। কি করলাম জীবনে? প্রিয়ার কথা শুনে রাহিসহ লুবনা, নীল, শ্রাবণ সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রাহি ভেঙচি কাটল, প্রেম না করেও প্রেমিককে বিয়ে করেছ, তাও দেখো এখনো এই মেয়ের কত আফসোস। আমরা কি সৌরভ ভাইকে গিয়ে বলবো তোর আফসোসের কথা? তোর সাথে আবার প্রেম করার জন্য? সৌরবিদ্যুতের নাম নিস না তো, পুরাই একটা গিরগিটি। রাহিসহ বাকিরাও অবাক হল প্রিয়ার কথায়। নীল টিপ্পনি মেরে বলল, তো গিরগিটি কি করেছে এবার? কোন রং দেখালো তোকে? প্রিয়া মুখে ভেঙচি কাটল, নিজচিত্তে গালি ছুড়ল সৌরভের দিকে। বিয়ের আগেও তাকে শান্তি দেয় নাই, আর এখনো শান্তি দিচ্ছে না। আস্ত একটা হাড়বজ্জাত, পুরো ছাদ জুড়ে বেলুনে ভর্তি, তাও এগুলোয় মন ভরছে না আরাবের। তার আরও বেলুন চাই, সে বেলুন দিয়ে আকাশে উড়বে, পাখির মতো ডানা বানাবে। সেই থেকে গাল ফুলিয়ে চেঁচিয়ে যাচ্ছে। গৌরব বাধ্য হয়ে দোকান থেকে হাইড্রোজেন গ্যাসের বেলুন এনেছে। তার মাথায় আসে না এই ছেলে কার মতো এত জেদি হয়েছে। যা বলবে সেটা তাকে দিতেই হবে, নয়তো পুরো ঘর চেঁচিয়ে তার মাথায় উঠাবে। আনমনে তপ্ত শ্বাস ছাড়ল, পুরো পাগল বানিয়ে ছাড়ল এই ছেলে। গুনে গুনে 30টা হাইড্রোজেন বেলুন দিয়ে আরাবকে বাঁধল। তার আগে মোটা রশি দিয়ে সবগুলো বেলুনকে বেঁধে নিল, নয়তো আরাভসহ বেলুনগুলো উড়ে দূর আকাশে পাড়ি দিবে। পরে নিজের ছেলের শোকে পাগল হতে হবে। বেলুনসহ আরাবকে বাঁধার পর সে তো খুশিতে আত্মহারা। নিজের 2 হাত বাতাসে মেলে ধরল, আধো আধো বুলিতে আওড়াল, পাপা পাকি পাকি উহু। মাসুদ, নাজমা নাতির কাণ্ড দেখে হেসে কুটি কুটি। সকালবেলায় নাতি আর দাদা মিলে কার্টুন দেখছিল। কার্টুনের মধ্যে সে দেখেছে একটা বাচ্চা বেলুন ধরে উড়ছে। ব্যাস সেই থেকেই চেঁচিয়ে যাচ্ছে, আমি উঠব। প্রথমে মায়ের কাছে গিয়েছিল বলতে, মাম্মা উঠব। আলিশবা দীর্ঘসময় হা হয়ে বসেছিল ছেলের কথা শুনে। পরে মাসুদ বলল, তোমার ছেলে বেলুন ধরে পাখির মতো উড়বে। এটা শুনে আলিশবা নিছকই মজা ভেবে হাসিরোচ্ছলে উড়িয়েছে। কিন্তু আরাব সময়ের সাথে সাথে তার চেঁচানোর আওয়াজও বাড়াল। কিন্তু মায়ের কাছে তার ইচ্ছের কোনো প্রত্যুত্তর না পেয়ে দাদার কাছে আবদার করল, তাতা উঠব। মাসুদ নাতির আবদার দেখে কিছু সময় হাসল। পরে গৌরবকে কল লাগাল। গৌরব প্রথমে শুনে কিছু সময় মজা করল, পরে আসার সময় অনেকগুলো বেলুন নিয়ে বাড়ি ফিরল। কিন্তু তাতে কাজ হল না, কারণ তার নিয়ে আসা সব বেলুনই ছিল সাধারণ বেলুন। এগুলো আকাশে ভেসে বেড়ায় না। আরাব আবারও চেঁচাল। গৌরব বাধ্য ছেলের মতো আবার দোকানে গেল। শেষে ভেসে থাকা বেলুন নিয়ে বাড়ি ফিরল। ছাদের একাংশ বেলুনে ভর্তি, আরাব বেলুনের মধ্যে বাঁধা। সে মনের সুখে বাতাসে দোল খাচ্ছে, খিলখিল করে হাসছে আর আধো আধো বুলিতে আওড়াল, পাকি পাকি মোদা মোদা। মাগো মা, তোর কি ট্যালেন্ট! ভাবা যায়। অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি প্রিয়া। তুই পাক্কা অভিনেত্রী হলে দেশের নাম্বার 1 থাকতি। আমি কিন্তু তোর প্রশংসা না করে পারছি না। কত বড় ঝাটকা দিলি সৌরভ স্যারকে। বেচারা হাপিত্যেশ করে শেষে নিজেই ক্লাস ছাড়ল। কোথায় থেকে শিখলি রে এত তুখোর অভিনয়?
কৌতূহলের সুর রাহির গলায়। টেবিলের উপর থুতনিতে দুহাত রেখে বসা। প্রিয়ার দিকে বিস্ময়কর দৃষ্টি। নীল, শ্রাবণ, লুবনারও আখি জোড়ায় বিস্ময় খেলা করছে। কিন্তু প্রিয়ার মুখে মুচকি হাসি। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে বলল, অভিনয় সত্যিই ভালো হয়েছে। বাকিরা সমচ্চরে বলে উঠল, লাজবাব। আচমকাই প্রিয়ার মুখের হাসি মিলিয়ে গেল। কিঞ্চিত হতাশায় দগ্ধ হল। দীর্ঘশ্বাস টেনে আবারও মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু এরপর ভিডিও শেষ হয়ে স্ক্রিন বন্ধ হয়ে গেল। সৌরভ মোবাইল এখনও ধরে রেখেছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করছে। এত সময় ধরে যা দেখেছে তা কি আদৌ সত্যি ছিল নাকি পুরোটাই মিথ্যে। ডান হাতে মুঠোফোন আর বাম হাত মুষ্টিবদ্ধ। তপ্ত শ্বাস ছাড়ল নৈশব্দে। সামনে দাঁড়ানো যারার দিকে তাকালো এক পলক। নিজেকে যথেষ্ট শান্ত রাখল। তার গাম্ভীর্যপূর্ণ দৃষ্টি আর নমনীয় স্বর, ঠিক আছে, তুমি যাও। স্যার, আরেকটা কথা বলবো। সৌরভ ছোট্ট করে বলল, হু। স্যার, আপনি প্রিয়ার থেকে সাবধানে থাকবেন। মেয়েটার ক্যারেক্টার অত ভালো না কিন্তু। সৌরভ কিঞ্চিত কপাল কুঁচকাল। যারার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। নিজ মনে হাসল সে। মামার কাছে মামির গল্প। অধরকোণে ঈষৎ তাচ্ছিল্যের হাসির রেখা টানল। কিন্তু প্রকাশ করল ছোট্ট এক ক্ষীণ শব্দ, আচ্ছা। যারা আবারও কিছু বলতে চাইল, কিন্তু বলতে গিয়ে বেশ কাচুমাচু করল। শেষে বাকি কথা না বলেই সালাম বিনিময় করে সৌরভের অফিস কক্ষ ত্যাগ করল। দুপুরের বিরতি চলছে, তাই অফিস কক্ষ খালি। সৌরভ ফেলে রাখা বাকি কাজ করতে গিয়েও মন বসল না তার। নিজের অফিস কক্ষ থেকে বেরিয়ে করিডোরে দাঁড়াল। এখান থেকে খেলার মাঠসহ মেয়েদের রেস্টরুমও দেখা যায়। তার চোখ পড়ল অদূরে থাকা বকুলতলায়, যেখানে জটলা বেঁধে বসে আছে প্রিয়াদের বন্ধুমহল। তারা সবাই আড্ডায় মত্ত। উজ্জ্বল ফিরোজা রঙা অ্যাপ্রনের সাথে কালো হিজাবে আবৃত তার প্রিয় রমণী। তার রমণীর খিলখিল করা হাসিমাখা মুখখানা দেখতে পাচ্ছে সে। হাসির শব্দ না শুনলেও অনুভব করছে তার বউটা বড্ড দুরন্ত হয়ে গিয়েছে। কিন্তু এতটাও দুরন্ত হয়নি তাকে ঘোল খাওয়াবে। তার মুখের কোণে কুটিলতার হাসি। প্রিয়ারানী, তৈরি হও। ছবির সিন তো মাত্র শুরু হলো। তুমি ট্র্যাজেডি দিয়ে শুরু করেছ, আমি না হয় অ্যাকশন দিয়ে শুরু করব। চলবে। গল্প, শত্রু শত্রু খেলা। লেখনীতে মেঘা শুভাশ্রী। সূচনা।